নমস্কার বন্ধুরা। আজকে আমরা একটা স্পেশাল এপিসোড করতে চলেছি। মানে দুটো চ্যানেলের কোলাবোরেশনে মূলত। সামনে রয়েছে আমার বন্ধু অরিজিৎ রয়। ও মোটো ব্লগিং করে। আর মূলত আজকে যে কনভারসেশনটা হবে সেটা একটা পডকাস্ট। এবং আমরা এখানে মূলত আলোচনা করব মোটো ব্লগিং এবং বাজেট ট্রাভেলিং নিয়ে। এবং কিভাবে সেটা ভালোভাবে করা যায় বা ভবিষ্যতে ওর কী কী প্ল্যান রয়েছে সে সম্পর্কে সব কিছু জানবো। এবং ও যদি কোনো উপদেশ দিতে চাই এই ব্যাপারে তো আমাদের জানাতে পারে এবং আপনাদেরও জানাবে। তো এপিসোড শেষে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো তার আগে পরিচয় করে নেওয়া যাক অরিজিৎ রয়ের সঙ্গে। ধন্যবাদ দেবস্মিত। তুই তো ভালো করে জানিস আমাকে, আমি ছোটোবেলা থেকে একসাথে তোর সাথে পড়েছি। আর ওর সাথে আমার 2019-এর আগে থেকে খুব একটা বন্ধুত্ব ছিল না, কারণ আমরা এক স্কুলেই পড়তাম। 2019-এর পর থেকেই ওর সাথে কথাবার্তা শুরু হলো। আর ও আর আমি দুজনেই ট্রাভেল করতে ভালোবাসি। ইনফ্যাক্ট আমরা সাইকেলেও বেশ কিছু লং ট্রিপ করেছি। আর বাইকেও একটাই তো করেছি, হ্যাঁ একটাই করেছি। আর আমার এমনিতে বাইক নিয়েই বেশিরভাগ ট্যুর করা হয় এখন। ট্রেনে বাসে খুব একটা করা হয় না, যেহেতু আমি বাজেট ট্রাভেলার। বাইক নিয়ে ট্যুর করার প্রথম কারণ হচ্ছে গিয়ে বেশ কিছু এমন এমন জায়গা আছে যেটা ট্রেন বা বাস সেই সব জায়গায় দাঁড়াবে না। তো আমি সেই সব জায়গাগুলোকে টার্গেট করি, এবং তারপরে একটা মেজর একটা পয়েন্টকে টার্গেট করি, যাতে কি ওই জায়গাগুলো ঘুরে ঘুরে একবারে ওখানে পৌঁছাতে পারি। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন এটাই যে মোটো ব্লগিং করার পিছনে কোন ঘটনা বা কোনো অনুপ্রেরণা কি কাজ করেছিল? হ্যাঁ, করেছিল। এটা প্রায় 2011-12 সালের কথা। আমার এই তোদের বাড়ি এইখান থেকে বেশ একটুখানি দূরে একজন আছেন দাদা, আমি নাম নিচ্ছি না। তো ওনার সিবিআর 250R এরকম বাইক একটা নিয়েছিলেন সেই সময়। সেই বাইকটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে হন্ডার তরফ থেকে। তো সেই বাইকটা নিয়ে উনি প্রথম আম, ভুবনেশ্বর ট্রিপ করেন, বেনারস ট্রিপ করেন। তো এই জিনিসটা আমাদের ওই সময় 2011-12 সালে খুবই আনকমন। তো আমি যেটা নিজে দেখেও অবাক হয়ে গেছিলাম, এবার এটা কেউ করে নাকি, এরকম করে কেউ যায় নাকি, জাস্ট এরকম মাইন্ডে এসেছিলো। কিন্তু আমি দেখে ইন্সপায়ার খুব হয়েছিলাম যে এরকমভাবে যাওয়া যেতে পারে। আর গতানুগতিক ওই ট্রেন বাসে যাওয়া একটা মেন্টালিটি আমাদের মধ্যে আটকে ছিল, মাথার মধ্যে আটকে ছিল। সেখান থেকে বেরিয়ে আমি নিজেকে আপডেট করলাম যে না, এরমভাবেও যাওয়া যেতে পারে। আর তারপরে শুরু করলাম আমার প্রথম বাইক ট্রিপ 2016 সালে। 2016 সালের আগস্ট মাসে আমি প্রথম বাইক কিনি। আর নোটবন্দি হয়েছিল যে এই সময়টা 2016 সালে, তার একদিন বাদেই আমি মন্দারমণি বেরিয়ে যাই। জাস্ট মানে খুচরো কিছু টাকা নিয়ে 800-900 টাকার মতন নিয়ে বেরিয়ে যাই। আমার সাথে ছিল অনির্বাণ চক্রবর্তী, আমার সাথে ওই আমরা একসাথেই পড়তাম মিশনে। ওর আমি একসাথেই বেরিয়ে যাই। আর তার পেছনে একটা কারণ ছিল। আমি তখন সবে সবে ইন্টার্নশিপ পেয়েছিলাম, যেহেতু আমি হোটেল ম্যানেজমেন্ট করতাম। নভেম্বর মাস থেকে ইন্টার্নশিপটা চালু হয়েছে। আর হঠাৎ এক সময় নোটবন্দি হয়ে যায়, কিন্তু তার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে ওর আমার প্ল্যান ছিল যে আমরা বেরোবো বাইক নিয়ে মন্দারমণি। একদিনেই যাব, একদিনেই ফিরবো। যেদিন যাব সকালে যাব, রাতে সন্ধেবেলার মধ্যে চলে আসবো। তো সেই রকম করার জন্য আমাদের তেল ফেল সব ভরার ছিল আগে থেকে, বাইকের তেল ফেল সব ভরে রেখেছিলাম। তো আচমকা রাত্রিবেলা এরকম খবর পাচ্ছি, মানে সন্ধেবেলায় খবর পাচ্ছি নোটবন্দি হয়ে গেছে, এরকম ব্যাপার। হ্যাঁ, তো তারপরে হঠাৎ করে আমি আর ওর সাথে কথা বললাম যে এরকম কিন্তু হয়েছে, যে নোটবন্দি হয়েছে, তোর কোনো অসুবিধা আছে? তো বলছে না না, অসুবিধার কী আছে, আমার তো সব রেডি আছে, বেরিয়ে গেলেই হয়। তো বেরোলাম, বেরিয়ে ওখানে পৌঁছলাম, মানে মন্দারমণিটা, দেখছি একটা লোক নেই, পুরো ফাঁকা। পুরো বিচ পুরো ফাঁকা, একটা লোক নেই। তাহলে ওটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। ওটা তাহলে একটা ইউনিক এক্সপিরিয়েন্স বলা যেতে পারে তোর ক্ষেত্রে। হ্যাঁ, ইউনিক এক্সপিরিয়েন্স বলতে গেলে প্রথমবার এরকম ঘটনা ঘটছে। এরকম তো ঘটনা আগে দেখিনি। তারপরে ওখানে চারিদিকে লোকজন সব হাত দিকে ডাকছে যে আসুন আসুন আসুন, কারণ ওদের ব্যবসা ওই দিন থেকে মার খাওয়া শুরু। তো এরকম এরকম ঘটনা শুনলাম, তো বলছে সব যত ট্যুরিস্ট ছিল সকাল 5টা 6টার মধ্যে সব বেরিয়ে গেছে। তো এইগুলো আমার প্রথম ট্যুরিংয়েই এরকম এক্সপিরিয়েন্স। জীবনে ফার্স্ট ট্যুর করতে পেরেছি, এরকম একটা এক্সপিরিয়েন্স। তাহলে বোঝা যাচ্ছে যে ট্যুরিং জার্নিটা খুব অ্যাডভেঞ্চারের সঙ্গে শুরু হয়েছিল এবং আশা করছি ইন ফিউচার আরও বেশি অ্যাডভেঞ্চার করবে। তো তৃতীয় প্রশ্ন হিসেবে আমি যেটা বলবো যে তুই প্রথম কোথায় ট্র্যাভেল করেছিলি মোটো ব্লগার হিসেবে সেটা বলেছিস অলরেডি মন্দারমণি। তো সেটাই কি প্রথম নাকি তার আগেও কোনো মোটো ব্লগিং করার ইচ্ছা ছিল? মানে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল নাকি মন্দারমণিটাই ইচ্ছা ছিল, এরকম কোনো ব্যাপার ছিল? অ্যাকচুয়ালি প্রথম যখন বাইক কেনা হলো, তো আমার সার্ভিস
যে পিরিয়ড চলে 1 মাসের 1.5 মাসের মাথায়, সেইটা যতক্ষণ না কাটছিল ততক্ষণ কিছু করতে পারছিলাম না। তো তার মাঝখানে একদিন ওই হংসেশ্বরী মন্দির গেছিলাম, এখান থেকে 30 কিলোমিটার মতন হবে ব্যারাকপুর থেকে। তারপরে ব্যাক করে আসি, কিন্তু সেই সময় মোটো ব্লগিং এই কনসেপ্টটাও খুব একটা জনপ্রিয় ছিল না, বা আমিও অতটা ভালো করে জানতাম না। ইউটিউবে দেখেছি, কিন্তু সেইভাবে ওটাকে যে কেরিয়ারের সাথে যোগ করা যায় বা ওটা যে নিয়ে এগোনো যেতে পারে এইসব আমি চিন্তা করিও নি। আমি জাস্ট ট্যুর করতে ভালোবাসি, ট্যুর করছিলাম। আচ্ছা, তো আমরা পরিচিতি হলাম যে ট্যুর করতে ভালোবাসে এবং ট্যুর করা, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। তো আমার সামনে অরিজিৎ রয়েছে, সে ট্যুর করতে ভালোবাসে এবং ট্যুর করে। তো অনেকে আমরা এরকম রয়েছি যে আমরা জায়গাটা ঘুরে দেখব, কিন্তু তাড়াতাড়ি ঘুরে দেখব, মানে জায়গাটা জাস্ট কভার করব। সেই কনসেপ্টটা আমি আশা করি ওর মধ্যে নেই, এবং ও ওই বিষয়ে আরও বিশদে জানাবে এই পডকাস্টের মধ্যেই। তো চতুর্থ প্রশ্ন সেটা বলবো যে তোর মোটো ব্লগিংয়ের জার্নিতে সব থেকে চ্যালেঞ্জের ট্রিপ কোনটা ছিল? মোটর ব্লগিংয়ে মানে আমি মোটামুটি 2016 সাল থেকে এই 2025 অবধি, মানে আমার মানে খুব কঠিন যে ট্রিপটা যদি বলা হয়, তোর সাথে আমার একটা বেরিয়েছিলাম, মনে আছে তো, মুকুটমণিপুরে। আমার বাইক মাঝখানে ব্রেকডাউন হয়েছিল। তো ব্যাপারটা হয়েছিল কি, আমরা মাল্টিপল স্পট একসাথে ঘুরছিলাম একই দিনে। এখান থেকে ফার্স্টে আমরা গেলাম বিষ্ণুপুর, জয়পুর ফরেস্ট হয়ে বিষ্ণুপুর গেলাম। তো আমাদের গন্তব্য ছিল হচ্ছে মুকুটমণিপুর। তো ওখানে আমাদের বুকিং টুকিং সব করা আছে। তো মানে আচমকা ওখানে আমাদের এক বন্ধু ছিল, আমি নাম নিচ্ছি না। তো সে বললো যে ওখান থেকে গনগনি যাওয়া হবে। তো গনগনি হচ্ছে কি একটু অফ সাইডে পড়ে, মানে বিষ্ণুপুর থেকে যদি সোজা চলে যাই আমরা একদম নাক বরাবর মুকুটমণিপুর পৌঁছাবো, তো ওই জায়গাটা একটু আলাদা সাইডে পড়ে। তো সেটা আমি ফার্স্টে শুনেছিলাম, কিন্তু আমি খুব একটা গুরুত্ব দিইনি, কারণ খুব একটা জায়গা দেখার কিছু নেই সেরকম, আর যেটা অফ সাইডে পড়ছে সেহেতু। তো আমরা ওইদিকে যেতে যেতে হঠাৎ করে আমার বাইক একটা জায়গায় দাঁড় করিয়েছিলাম একটুখানি, যেহেতু ওরা বাকিরা একটু আস্তে আস্তে আসছিলো। তো ওরা চলে আসার পরেই আমি বাইকটা স্টার্ট দিয়েছি, আর স্টার্ট হচ্ছে না। তো বারবার সেলফ নিচ্ছে যেরকম হয়, তো এরকম স্টার্ট হচ্ছিল না। তারপরে মানে সবাই তো যাকে বলে টেনশনে পড়ে গেছে, কী হলো কী হলো কী হলো। তো হঠাৎ করেই মানে আমারই বন্ধু, ও গিয়ে একটুখানি ঘুরে দিয়ে দেখে সামনে একটা মেকানিকের দোকান আছে, গ্যারেজ আছে। তো ওখানে নিয়ে যাওয়ার পরেই বলছে সিডিআই খারাপ হয়ে গেছে বাইকে। তো সিডিআই খারাপ হয়ে যাওয়ার দরুন হচ্ছে গিয়ে, তা ওখানে আমি বললাম যে কী করতে হবে, তো বললো এক ঝটকায় বললো 1200 টাকার মতন খরচা। তো এটা বিশাল বড় একটা ধাক্কা ছিল। ওই একটা খারাপ মানে একটা বড় একটা ফাড়া কেটে গেছিলো। এই একটা বড় একটা চ্যালেঞ্জিং ট্রিপ। আর একটা হচ্ছে গিয়ে আমরা এই কিছুদিন আগে আমি দার্জিলিং আর সিকিমে গেছিলাম, 2024-এ। সাউথ সিকিম, সাউথ সিকিমে গেছিলাম। তো ওখানে আমি আমার ট্রিপ হয়েছিল হচ্ছে গিয়ে ব্যারাকপুর থেকে শুরু হয়েছিল। তো আমি বেথুয়া ডৌরিতে পৌঁছেছিলাম। বেথুয়া ডৌরিতে আমার মাসির শাশুড়ি বাড়ি, ওইখানে এক রাত থেকেছিলাম। পরের দিন সকালবেলা বেরিয়েছি। তো অনেকক্ষণ ধরে বাইক একটু আনস্টেবল একটা ফিল হচ্ছিল, যে একবার মানে মাঝখানে মানে বাইকটা যখন সোজা চলছিল, একটা পেছন দিকে একটা আওয়াজ আসছিল, খুব ডিপ একটা আওয়াজ আসছিল। আমি অতটা বুঝতে পারছিলাম না, কিন্তু প্রায় বহরমপুর ছাড়িয়ে যখন একটা জায়গায় রেস্ট নিচ্ছি, হঠাৎ করে ঘুরে দেখি যে টায়ার পেছনের টায়ারটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে, আর সাইডগুলো পুরো কেটে গেছে। তো ওখানে একটা বিশাল বড় আমার একটা শক পেয়েছিলাম। তার মানে সেই প্রসিডিওরটা তার মানে অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছিল টায়ার ফ্ল্যাট হওয়াটা? টায়ার ফ্ল্যাট হওয়া, হ্যাঁ, এটা অনেকক্ষণ ধরেই হয়েছিল। আমি যখন বেরিয়েছি বাড়ি থেকে, তখন থেকেই একটা আওয়াজ আসছে। আর আমি বুঝতে পারছি যে বাইকের একটা ইঞ্জিনে লোড পড়ছে, মানে হয় না যদি দুজনের জায়গায় যদি তিনজনকে তুলে যেন একটা লোড পড়ে, ওরকম একটা লোড পড়ছিল, এটা বুঝতে পারছিলাম। কিন্তু ব্যাপারটা যখন ওই জায়গায় দাঁড়িয়ে আছি, তার সামনে একটা টোল প্লাজা ছিল, বহরমপুর টোল প্লাজা। তখন আমি মাথায় কিছু নেই, মানে আমি মানে বহরমপুর থেকেও ছাড়িয়ে এসেছি 12 কিলোমিটার, সামনে আশেপাশে কিছু নেই। তখন আমার কী করবো, তখন ভোর বাজে 7টা, 7:30 এরকম বাজে। তো ইউটার্ন নিয়ে বহরমপুরের দিকে গেলাম। তো একটা মেকানিকের দোকানে বললাম, তো বলছে তো আপনার টায়ারের অবস্থা খুব খারাপ, হয়তো পাল্টাতেও পারে, আমরা দেখছি। তো ওরা ওখানে 1-1.5 ঘন্টা এরকম গুতুগুতি করলো, করে হাওয়া দিয়ে আর সামান্য ভাল্ব টিউবটা ঠিক করে দিয়ে দিল। বললো ঠিক আছে, আরামসে চালান, কিন্তু হাওয়া দিতে দিতে যাবেন, যখন তখন হাওয়া বেরিয়ে যেতে পারে। ওই একটা বিশাল আমার ফাড়া কেটে গেছে। এই একটা বড় একখানা চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল, এই দুটোই। তো এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা বলবো, যে সিকিমের মতো জায়গায় যেখানে হয়তো সহজে মেকানিকের সন্ধান পাওয়া যায় না অনেক সময়, তো সেরকম একটা দুর্গম জায়গায় ওরকম একটা সিচুয়েশন। তাছাড়া মন্দারমণি যাওয়ার সময়, মন্দারমণি বলছি সরি, মুকুটমণিপুর যাওয়ার সময়, ওটা তো খুবই একটা লাকি ছিল, মানে ওরকম জায়গায় একটা মেকানিকের দোকান পাওয়া যাবে, আমরা সত্যি ভাগ্যবান ছিলাম। তো যাই হোক,
তো এখনো অবধি তোর মনে রাখার মতো আবেগঘন ট্রিপ কোনটা হতে পারে, মানে সেটা, এবং সেটা কেন বিশেষ? আমার মনে রাখার মতন একটা আবেগপ্রবণ যে ট্রিপ, সেটা হচ্ছে গিয়ে পেলিং গেছিলাম। ওটা আমার প্রথম পাহাড়ে যাওয়া বাইক নিয়ে, 2019 সালে। সেই সময় NH34 ছিল হচ্ছে কি লাদাখের থেকেও দুর্গম, খুবই খারাপ ছিল সেই সময়, রাস্তা বলে কিছু ছিলই না। তোর আত্মীয় স্বজনের যেখানে বাড়ি আছে শিমুরালি ওইসব সাইডে, তখন মানে রাস্তার অবস্থা দেখলে কান্না পাবে এরকম, মানে বড় বড় খাত বিশিষ্ট রাস্তা। সেই সব রাস্তা পেরিয়ে পেরিয়ে আমরা কৃষ্ণনগর পেরিয়ে আমরা কোনো রকমে একদিনে আমরা রায়গঞ্জ পৌঁছাই। আজকে যেখানে 12 ঘন্টায় 400 সাড়ে 400 কিলোমিটার যাওয়া যাচ্ছে, তখন সেটা 300 কিলোমিটার যাওয়া বিশাল কঠিন ছিল, এরকম রাস্তা ছিল। তো দুদিনে আমরা শিলিগুড়ি পৌঁছাই, ওটা কোন সময়, মানে কোন বছর? 2019 সাল। আচ্ছা। সেই সময় তখনও এই এখনকার মতন রাস্তা তৈরি হওয়ার কাজও শুরু হয়নি ঠিক করে। তা আমরা শিলিগুড়ি পৌঁছে যাওয়ার পর তো রাস্তা খুবই ভালো পেয়েছিলাম। ইভেন যখন ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা পার করে আমরা সিকিমে ঢুকছি, ঠিক আছে, জেনারেলি সিকিম আর ওয়েস্ট বেঙ্গল একটা নদী দিয়ে ভাগ করা, জাস্ট উপরে ব্রিজটা আপনি যেই পার করবেন এরকম ব্যাপার, সঙ্গে সঙ্গে সিকিম এরকম ব্যাপার। ওখানে বর্ডার ফর্ডার এরকম বানানো, পুরো যেরকম গেট হয়, আইডি ফাইডি চেক করতে পারে, জিজ্ঞেস করতে পারে কোথা থেকে এসেছে। তো ওইগুলো আমাদের ওরকমই সেম ফর্মালিটিস হলো। কিন্তু যেই পার করে ঢুকলাম অমনি পুরো অ্যাটমসফিয়ারই চেঞ্জ, রাস্তা পুরো চেঞ্জ, একদম সুন্দর রাস্তা, দারুণ রাস্তা। আর সেই সময় বলতে গেলে ওটা যেহেতু আমার প্রথম ট্রিপ, সেটা একটু ভয় ভয়ও লাগছিল। আর তাছাড়া আমি পাহাড়ের মতো জায়গায়, তাছাড়া পাহাড় বা সিকিমের মতো জায়গায় যেখানে মানে অনেক বাইকারদের কাছে একটা চ্যালেঞ্জিং ট্রিপ বলা যেতে পারে। আমরা যে শুনি সবসময় যে লাদাখ যাব লাদাখ যাব, ব্যাপারটা আমি বলবো যে সিকিমটাও একটা চ্যালেঞ্জিং জায়গা। মানে যারা পাহাড়ে চালায়নি বাইক তাদের কাছে সিকিমও একটা চ্যালেঞ্জিং, কারণ ওখানে হঠাৎ করে এলিভেশন গেইন করে। মানে আপনি সমতল থেকে হঠাৎ করে সিকিম বা দার্জিলিং যদি যান তাহলে হঠাৎ করে এলিভেশন গেইন করবে, কিন্তু লাদাখের ক্ষেত্রে সেটা নয়। মানে এটা ওর কাছে পরে শুনবো আমরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিকই তাই। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড বা লাদাখ সাইডে এলিভেশন হট করে গেইন করে না, মানে আস্তে আস্তে সমতল থেকে উপরের দিকে যায়। কিন্তু এই দিকটা হচ্ছে গিয়ে পুরোপুরি ডিফারেন্ট, মানে একদমই বলতে গেলে আমরা সিঁড়ি থেকে যেমন উপরে উঠি ওরকমই বলতে গেলে 45 ডিগ্রিও হতে পারে রাস্তা। তো ওই জায়গাটায় আমি আর অনির্বাণ গেছিলাম, তো প্রথমবার সেখানে আমরা এই জায়গাটায় যাওয়ার একটা কারণ আছে বাজেট ট্রিপের ব্যাপারে। আমি আর অনির্বাণ ঠিক করছিলাম সেই সময় যে ঘুরতে যাব, তো বাজেটটা একটা বড় ইস্যু আমাদের পক্ষে। তো পেলিংয়ের মতন জায়গায় একটা 500 টাকায় হোটেল পেয়েছিলাম, 500 সামথিং হয়, 520 টাকা মতন। সেটা 2019 সালে, এবং সেটা 2019 সালে, তাই তো? 2019 সালে 520 টাকায় হোটেল দেখার পর সাথে সাথে আমরা বুক করে দিই। আর বুক করে দেওয়ার পর 3 দিনের জন্য বুক করি। তারপরে আমাদের মেইন প্ল্যান শুরু হয়, কিভাবে যাব, কি কি নেব। একটা ব্যাগের মধ্যে দুজনের জিনিসপত্র ঢুকিয়ে নিয়েছিলাম, ব্যাগ মানে রাক্সাকের কথা বলছি। তো তারপরে বাকি ট্রিপ আমরা প্ল্যান করে তেল ফেল ভরে বেরিয়ে যাই। এবার ওখানে গিয়ে আমরা যখন পৌঁছাই, তো তারপরে হচ্ছে গিয়ে আশেপাশে যে জায়গাগুলো 2-3 দিন ধরে ঘোরাঘুরি করি। কিন্তু মানে যাকে বলে, যেহেতু প্রথম ট্রিপ ছিল আমার, সেই সময় মানে পাহাড়ে আমার ওঠার সময় একটুখানি, মানে একটু না, যথেষ্ট ভয় লাগছিল। আর খুবই আস্তে আস্তে আমি উঠছিলাম, মানে বলতে গেলে আমার পাশ দিয়ে অন্যান্য বাইকার বা বাইক ও লোকাল লোক গাড়ি সব বেরিয়ে যাচ্ছিলো, কিন্তু আমি খুব আস্তে আস্তে ধরে ধরে উঠছিলাম। এটাই আমি বলবো, মানে একজন বাইকারের মানে কতটা এন্ডিওরেন্স পাওয়ার বা কতটা ধৈর্য রয়েছে, যেরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনকে মানে অগ্রাহ্য করে, বা এই ক্ষেত্রে অগ্রাহ্য বলবো না, এই ক্ষেত্রে বলবো চ্যালেঞ্জিং সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নিয়ে কীভাবে এগিয়ে চলতে হয়, সেটা একটা বড় উদাহরণ। তো তারপরে যেটা প্রশ্ন সেটা আমি বলবো যে তুই যখন কোনো ট্রিপ প্ল্যান করিস, তো সেটা জায়গা নির্বাচন, বাজেট, থাকার জায়গা, ক্যামেরা সেটআপ ইত্যাদি কিভাবে প্ল্যান করিস? মানে সেটা কি আগে থেকে প্ল্যান করিস না জায়গা বুঝে মানে ভ্যারি করে সেটা? হ্যাঁ, অবশ্যই আমার কাছে জায়গাটাই ভ্যারি করে, মানে জায়গার দূরত্ব, কতদিন সময় লাগছে, সেটার পর আমি বাজেটটা ঠিক করি। সাপোজ আমার 6 মাসের মধ্যে একটা ট্রিপ করা আছে, আর সেটার বাজেট আমি ধরে নিই আগে থেকে ম্যাক্সিমাম 10-10-এর মধ্যে আমি কমপ্লিট করতে হবে। তো সেই অনুযায়ী আমি দূরত্ব সেট করি, যে কত দূরত্বের মধ্যে কী কোন জায়গায় আমি ঘুরতে যাব। আর হচ্ছে গিয়ে হোটেল আমার সবসময় বাজেটেই থাকে, কারণ আমি মানে যেহেতু আমি হোটেলে কম সময় থাকি, বাইরেই বেশি থাকি, তো সেই জন্য আমি হোটেলও সেরকমভাবেই চয়েস করি। তার মানে হোটেলটা, তার মানে হোটেলটা তোর কাছে একটা থাকার জায়গা এবং রাত্রে বিশ্রাম নেওয়ার জায়গা। আমার মেন প্রায়োরিটি হচ্ছে কি, আমার মেনলি ঘোরা। তা আমার মানে বাথরুম ঠিকঠাক হলেও চলবে, আমার রুম মোটামুটি হলেও চলবে, এরকম। আর আমার জেনারেলি আমি যে কোনো জায়গায় যাই, সে রুমের মোটামুটি আমি অনলাইনে সার্চ করি। একই হোটেল হয়তো আমি 3-4টে ওয়েবসাইটে আমি দেখি,
বলছি যদি নাও পাই তাহলে গভর্নমেন্টের অনেক থাকার জায়গা আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আপনার ডাব্লিউবিটিসি আছে, মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে আপনার হোস্টেল বা আপনার এইগুলো আছে, আমরা ইউথ হোস্টেল নিয়েও কথা বলবো। হ্যাঁ ইউথ হোস্টেল আছে, এইগুলোতে মোটামুটি সস্তায় পেয়ে যাওয়া যায়। আর আমি ওগুলো দেখে দেখেই যাই যে কোথায় কি আছে, সেই অনুযায়ী ওটাই বুক করি। আর আশেপাশে কি কি জায়গা আছে সেগুলো একবারে কভার করে আশেপাশ থেকে যাতে ঘুরে আসতে পারি সেই অনুযায়ী আমি বুকটা করি। ইউথ হোস্টেল বা এই ধরনের যাত্রী নিবাসের কথা যখন এলো, তখন আমি একটা প্রসঙ্গে বলতে চাই যে ইউথ হোস্টেল আমরা অনলাইন বা অফলাইন দু জায়গাতেই বুক করতে পারি। তো অফলাইনে কিছুদিন আগে বুক করে এসেছিলো, তো সেই এক্সপিরিয়েন্স সম্বন্ধে পরে জানাবে এই ব্লগের মানে এই পডকাস্টের মধ্যেই। তো অনলাইনে আমি বুক করেছি এবং তার অভিজ্ঞতা খুবই ভালো। আমি বলবো যে যারা বাজেট ট্রাভেল করতে চান এবং যারা ভালোভাবে বাজেটের মধ্যে থাকতে চান, তো সেটার জন্য ইউথ হোস্টেল খুবই ভালো একটা জায়গা। তো তারপরে প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে ভিডিও করার সময়, যেহেতু তুই মোটো ব্লগিং করিস, ভিডিও করার সময় নিরাপদে ড্রাইভিং এবং কন্টেন্ট ক্রিয়েটিং বা কন্টেন্ট রেকর্ডিং সেটা কীভাবে ব্যালেন্স করিস? জেনারেলি আমি এই ভিডিও যে ব্যাপারটা মোটো ব্লগিং এটা বেশি দিন হয়নি, আমি খুব বেশি হলে বলতে গেলে করোনার পর থেকেই মেইনলি শুরু করেছি। তার আগেও করেছি কিন্তু আমি মুখে বলা বা এরকম আমার কাছে অডিও সেট আপ কিছু ছিল না, জাস্ট আমি অন করে ছেড়ে দিতাম, ওটাই যা রেকর্ড হতো। আমার যদি কিছু বলার হতো বা এরকম কিছু হতো তা আমি ওই ভয়েস ওভার দিয়ে দিতাম। ইদানিং এই জাস্ট আমি নতুন একটা ক্যামেরা কিনলাম কিছুদিন আগে, ওই তখনই আমি যাকে বলে অডিও সেট আপটা অ্যাড করেছি। আর চলতে চলতে আমি কি করি, যখন মোটামুটি যেখানে যেখানে যা যা জিনিস ইম্পর্টেন্ট দেখানোর সেখানে মোটামুটি গাড়ি স্লো করি বা সার্ভিস রোডে ঢুকে যাই, ওখানে মোটামুটি বলে আবার আমি মেন রাস্তায় উঠে আমি চালাই। আমি হয়তো বলতে গেলে আমি 70-80 স্পিডে চালাচ্ছি, সেই সময় আমি খুব একটা কথা বলতে পারি না, চাইও না। আমি মোটামুটি স্পিড কম রাখি, দেন বলে টলে নিই, আবার স্পিড আপ করে দিই। হ্যাঁ, এটা আমি বলবো যে খুবই একটা ভালো দিক মোটর ব্লগিংয়ের ক্ষেত্রে, যে একটা ব্যালেন্স করা উচিত, যে আমরা খুব স্পিডে চালাতে চালাতে কথা বলছি কিন্তু একটা কোনো দায়িত্ব থাকছে না রাস্তার মধ্যে এরমভাবে স্পিডে চালানো। তো আমি বলবো যে এটা একটা খুবই অ্যাপ্রিসিয়েবল অ্যাপ্রোচ, এবং যারা মোটর ব্লগিং করতে চান বা করবেন ইন ফিউচার তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমি বলবো। তো অষ্টম প্রশ্ন এটা, আমি সেটা বলবো যে তুই সাধারণত কম খরচে কীভাবে ট্রাভেল করিস, মানে কোনো ট্রিক্স বা টিপস দিতে চাস? হ্যাঁ, এই প্রথম কথা হচ্ছে গিয়ে সবসময় তোমার বাজেটের উপরই তুমি নিজের কথাটা শুনবে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি যখন ট্রিপ কোথাও যেতে চাও, সাপোজ তুমি যেতে চাও দার্জিলিং, তো সেইখানে আগে নিজের মানে কতটা তোমার সাহস সামর্থ্য আছে সেটা আগে দেখো। যে আমার যদি 5,000 টাকা সামর্থ্য হয় তুমি সেটার উপরেই যে করে আসতে পারবে, এটা প্রথম নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখতে হবে। আর নয়তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি গ্রুপে যাও। গ্রুপে গেলে কী হয়, তোমার মোটামুটি খরচাটা ডিভাইড হয়ে যাবে। সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে তুমি যদি কোথাও নাই গিয়ে থাকো বা তোমার ইচ্ছা আছে যাওয়ার, আমি বলবো গ্রুপে যাও, 6জন 5জন যেরকম হয় যাও, তাতে তোমার খরচা অনেক কমে যাবে। আর যদি তোমার মনে হয় যে আমার বন্ধুবান্ধব নিয়ে আমি হয়তো 1জন 2জনের বা একাই হতে পারে, তো আমি বললাম সেটাও যাও। আর সেটা যাওয়ার জন্য আমি বলবো যে তুমি একটা ইয়ে করো, মানে নোট বানাও, যেখানে তোমার কোথায় কোন খাতে কীরম কীরম কী কী খরচা হতে পারে আগে সেটা প্ল্যান করে নাও। যেমন ট্রেনের ভাড়া কীরম হতে পারে, হোটেল ভাড়া কীরম হতে পারে, গাড়ি ভাড়া, মানে তোমার যাকে বলে বাস জার্নি বা তোমার খাওয়া দাওয়া, এইগুলো টোটাল যে খরচাটা হবে সেটা আগে অ্যাড অন করে নাও। নিয়ে যোগ করে দেখো যে টোটাল কত আসছে, তার সাথে আরও 2,000 টাকা এক্সট্রা বাড়িয়ে নাও। এবার ব্যাপারটা হচ্ছে ধরে নাও ওটা 5,000 তুমি ভেবেছিলে, ওটা হয়ে গেলো 8,000 টাকা। তার মতে সেটা তুমি ওই পুরো ওই যে অ্যামাউন্টটা হয়ে গেছে বেড়ে গেছে সেটা নিয়েই তারপর তুমি বেরো, কারণ তুমি জানো না রাস্তায় কী কী হতে পারে। ঠিক আছে, তোমার মেন্টালিটি থাকা উচিত তোমার 5-এর মধ্যেই করে আসবে, কিন্তু তুমি 2,000 টাকা এক্সট্রা হাতে নিয়েই বেরো। ওটা সিকিউরিটি ডিপোজিট। হ্যাঁ, ওটা সিকিউরিটির জন্যই ওটা নিয়ে যাওয়া ভালো সবসময়। ঠিক আছে, আর সবচেয়ে ভালো হবে হচ্ছে কি 50-50 রেশিও করে নাও, যে আমি 50% অনলাইনে করবো, 50% ক্যাশ রাখবো। মানে তাহলে কী হয় ব্যাপারটা, তোমার অতিরিক্ত ক্যাশের উপর ডিপেন্ডেন্সি থাকবে না, আর অতিরিক্ত ইউপিআইটির উপর ডিপেন্ডেন্সি থাকবে না। আর হোটেল বা ট্রেন সবসময় চেষ্টা করবে যতটা আগে তুমি বুক করে নেওয়ার। আরও একটা সুবিধা আমি একটা তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যেটা আমি নিজে করি। সাপোজ এখনকার সময় বেশিরভাগ ট্যুর শীতকালের দিকেই বেশি হয় প্রধানত, বা পুজোর পরপর থেকে শুরু হয়। এই কিছু কিছু ওয়েবসাইট আছে যেমন গোয়াই ভিউ, মেক মাই ট্রিপ, এখানে জিরো বুকিং করা যায়, মানে কোনো টাকা লাগবে না, জাস্ট জিরো বুকিং করা যায়। ওটা জাস্ট বুকিং হিসাব মতো হয়েই গেল, বুকিং অপশানে মারলে জিরো বুকিংটাকে সিলেক্ট করে বুকিং মারলে ওটা বুক হয়ে গেল, ওখানে কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না সেই সময়।
ওরা একটা কোনো ডেট বলে দেবে যে এই ডেটের মধ্যে আপনাকে পুরো পেমেন্ট করে দিতে হবে, আদারওয়াইজ ওরা অটোমেটিক ক্যান্সেল করে দেবে। তো ধরে নাও তোমার যাওয়ার আছে হয়তো ডিসেম্বর বা তোমার নভেম্বর সেই সময়, কিন্তু আজকে এটা জুলাই মাস বা জুন মাস সাপোজ, ঠিক আছে? তো তোমার মনে হয় যদি হয় তাহলে এখনই জিরো বুকিং করে রাখো। এতে দুটো সুবিধা হচ্ছে, এক হচ্ছে গিয়ে তোমার ওই সময় মানে দিনের দিনে গিয়ে তোমার ওই হোটেল পাবে না বা পাবে বা বুকিং হয়ে গেলে এই একটা টেনশন থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কি যে অ্যামাউন্টে তুমি আজকে পাচ্ছ সেটা কিন্তু 3 মাস বাদে সেই অ্যামাউন্টে পাবে না, হয়তো সেটা বেড়ে যেতে পারে, হয়তো 500 বলছি কেন, 1000-2000 টাকাও বেড়ে যেতে পারে, 500 টাকার হোটেল 2000-2500 টাকাও দেখাতে পারে। তো সেটা আমি বলবো যে 6 মাস আগে থেকে হোক, 4 মাস আগে, যত আগে থেকে হোক বুকিং করে রাখো, তাহলে এটা একটাই ব্যাপার। আর এখন যেহেতু ট্রেনে 4 মাসের বদলে এখন 2 মাস করেছে, 2 মাসের আগে বুকিং, 2 মাসের বেশি আগে থেকে বুকিং নেবে না। সেটা বলবো যে মানে তুমি যদি নিজে না বুকিং করতে পারো, কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে বা যারা বুকিং করে এই ট্রেনের ব্যাপারে, তাদেরকে আগে থেকে বলে রেখে বুকিং করে নাও যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে কী হবে, তোমার ট্রেনের এটা ব্যাপারটা মেটে গেল। এছাড়াও বলতে গেলে ব্রেক জার্নি যদি করতে চাও, তাহলে আমাদের এসপ্ল্যানেড থেকে প্রচুর বাস ছাড়ে। সেসব বাসগুলো ধরে আরামসে তুমি কোনো একটা মিডিল পয়েন্টে গেলে, সাপোজ ধরো মালদা অবধি গেলে, মালদা থেকে তুমি ট্রেন পেয়ে যাবে, এরকমভাবে যেতে পারো। আচ্ছা, তাহলে বাসের ব্যাপারটা আপনারা শুনলেন। তো বাসটা একটা ভালো অপশন আমি বলবো দূরপাল্লা জার্নির ক্ষেত্রে। এবং দার্জিলিং যেটাও বললো, দার্জিলিংয়ে বাসের জার্নিটা খুব সুন্দর। এবং দীঘা মন্দারমণিতে তো বাস যায়, এটা আমরা সহজেই জানি। তো বাস এবং কি ওখানকার স্টেট বাস যেটা রয়েছে, যেটা শিলিগুড়ি বাস স্টপ থেকে ছাড়ে দার্জিলিং অবধি যায়, ওটা খুবই একটা সাশ্রয়ী এবং ভালো অপশন। 105 টাকা ভাড়া ওটার। এবং এছাড়াও শেয়ার গাড়ির অপশন রয়েছে। শেয়ার গাড়ির ভাড়া একটু বেশি, কিন্তু শেয়ার গাড়িটা তাড়াতাড়ি যায় হয়তো বেশি, এটা আমি মনে হয়। না, একই সময় লাগে, ওই 3 ঘন্টাই লাগে। আচ্ছা। ওরা একটু ব্যাপারটা কি ওই রেস্ট, মানে একই সময় লাগে। বা আমি বাসে গিয়েও দেখেছি, ইনফ্যাক্ট শেয়ার গাড়িতেও দেখেছি, দুজনেরই সেম টাইম লাগে, কোনো আলাদা কিছু না। কিন্তু 4 চাকার ব্যাপারটা হচ্ছে অনেকে মোশন সিকনেসটা বেশি হয় 4 চাকাতে। যেহেতু প্রথম কথা পাহাড়ে অনেকে যায়নি, নতুন নতুন যাচ্ছে, 4 চাকার এমনি এমনি বদ্ধ, তার মধ্যে শেয়ারে কি হয় 3জনের জায়গায় 4জনও তুলে নেয়, তো একটা চাপাচাপি হয়। বাসে সেই প্রবলেমটা নেই, দুটো সিট দুজনেই আরামসে বসো। কোনো জায়গায় প্রথম কথা 3 ঘন্টার রাস্তা, কোনো জায়গায় মনে হলো আরামসে তুমি সিট ছেড়ে তুমি দাঁড়াতেও পারবে বাসে, কিন্তু সেটা 4 চাকায় পারবে না, ও যতক্ষণ না দাঁড়াবে তো পারবে না। এই একটার জন্য আমি সবসময় বাসটাই প্রেফার করি। আর বাসে একটু খোলামেলা, সব দিকে তাকিয়ে দেখানো যায়, যেটা 4 চাকায় দেখা যায় না। বাসে ভাড়া অনেক কম, মানে যদি আজকে কোনো শেয়ার গাড়ি 300 টাকা নেয়, বাসে সেটা 105 টাকা 110 টাকা ভাড়া। যেমন গ্যাংটক, শিলিগুড়ি থেকে গ্যাংটক 190 টাকা 200 টাকা ভাড়া। সেটাই তুমি শেয়ার গাড়িতে যাবে, ওটাই নেবে 400 টাকা। তো বাজেট ট্রাভেল সম্পর্কে আমরা কিছু কিছু জানতে পারলাম, কিছু কিছু না অনেকটাই জানতে পারলাম। তো এবার প্রশ্নটা হচ্ছে যে বাজেট ট্রাভেল করার সময় কি কি চ্যালেঞ্জ আসতে পারে সাধারণত? অনেক সময় কি হয়, এই ধরে নিন আপনি সবে সবে শিলিগুড়ি স্টেশনে নেমেছেন বা এনজেপিতে নেমেছেন, শুনলেন যে বাস ধর্মঘট বা বাস নেই। তখন আপনাকে কি করতে হবে, সেই শেয়ার গাড়িতে বা গাড়ি পুরো ভাড়া করতে হবে, পুরো গাড়ি। তো এরকম কিছু চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতেই হবে, এটা হতেই পারে। বা অনেক সময় কি হয়, পাহাড়ি এরিয়াতে অনেক সময় ধস নামে বা এরকম কিছু হয়, তখন কি হয় প্রাইভেট গাড়ি নিয়েই পুরো ফিরতে হবে। তো এই সব নেগেটিভ জিনিসগুলো মাথায় রেখে সেই রকম টাকা মজুত রেখে বেরোনো উচিত। সে আপনি ক্যাশ নিয়ে যান কি আপনি ব্যাংকে মানে ইউপিআই করুন, এইগুলো সবসময় মাথায় রাখতে হবে। যদি আমি পাহাড়ের কথা বাদলাম, সমতলেও কিন্তু এরকম কিছু হতে পারে, এমন না যে শুধু পাহাড়েই হবে। আজকে দীঘাতে অনেকে যায়, অনেকে ট্রেন মিস করে যেহেতু দীঘাতে ট্রেন খুব কম, ট্রেন মিস করে। এবার সে তার ট্রেনের টিকিট কাটা আছে, সে একদম গোনাগুনতির পয়সা নিয়ে গেছে, ফেরার সময় তো তাকে বাস দরকার, তার কাছে ক্যাশ নেই, হয়তো ইউপিআই আছে, বাসে উঠে বলছে আমি ইউপিআইতে পেমেন্ট করব, বলছে না ইউপিআই হবে না, ক্যাশ দিন, তখন সে ফেঁসে যাবে। আমার মতে যা বাজেট তার 50% ইউপিআই, 50% ক্যাশ রাখা ভালো। মানে আফটার পেমেন্ট, মানে হোটেল বুকিং, এই বুকিং সেই বুকিং সব বাদ দিয়ে 50-50 করে রাখা ভালো। তাতে কি হয়, এমার্জেন্সির ক্ষেত্রে দুটো দিয়েই কাজ চালানো যেতে পারে। তো নতুন ট্রাভেলার যারা রয়েছে বা যারা নতুন মোটো ব্লগ করতে চায়, তাদের জন্য কি কি টিপস দিতে চায়, মানে খরচ বাঁচানো? প্রথম কথা হচ্ছে নতুন যারা ট্রাভেলার, প্রথম কথা আমি আমার দিক দিয়ে বলছি, আমি ট্রাভেল করতে ভালোবাসি, সেটা যেটা দিয়ে হোক, ট্রেন, বাস, অটো, রিক্সা, বাইক, আমার হলেই হলো।
বাট আমি বাইকটা প্রেফার করি কেন, যেহেতু আমি একসাথে অনেক জায়গায় স্পট ঘুরে বাড়ি ফিরতে চাই, এটা আমার মেন প্রায়োরিটি থাকে। আর অন্যান্য যারা আছে হয়তো অনেকে শুধু বাইক নিয়েই ঘুরতে শুধু বেশি চায়, বা তাদের সেটা মোটো ব্লগিং শুধু পছন্দ, সেই জন্য করতে হতে পারে, করতে চায় হয়তো। এবার তাদের উপর ডিপেন্ড করছে তারা কীভাবে মানে ট্রাভেল করতে চায়, বা তারা কীভাবে মানে তার ঘোরার মানে জার্নিটা স্টার্ট করতে চায়। অনেকে আছে ফ্লাইট বা ট্রেন ছাড়া যেতেই পারে না বা যেতেও চায় না, সেটা তাদের মানে ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা অ্যাকচুয়াল ট্রাভেলার হতে চাও, যে তাদের যাদের ঘোরাটাই আছে আসল প্যাশন, তাই আমি বলবো যে সব কিছুতে ঘোরো। যদি আন্দামান অবধি যদি জাহাজেও যেতে হয় তা জাহাজেই যাও, কিন্তু যাও। কিন্তু মানে এইরকম না যে ফ্লাইটেই যাব, সময় বাঁচবে বা আমার ফ্লাইটটাই বেশি কমফোর্টেবল, এরকম না। যদি মনে হয় যে আমি সব কিছু এক্সপিরিয়েন্স করবো, তো সব কিছু সব রকম ট্রান্সপোর্টই ইউজ করো, তাহলে সেটা তুমি আরও এক্সপিরিয়েন্স আরও ভালো এনহ্যান্স করবে। ইনফ্যাক্ট তুমি তোমার ইউটিউব জার্নির জন্য আরও বেশি ভালো হবে এটা। ধন্যবাদ। আমি বলবো যে এটা একটা খুবই ভালো কনসেপ্ট যেটা বললো, যে আমি এরকম অনেক ইউটিউবার এবং অনেক ট্রাভেলারের কথা শুনেছি যারা মানে হিচ হাইকিং করে, বা যারা নর্মাল জেনারেল ক্লাসে করে কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি চলে যায়। তো সেরকম ট্রাভেলারদের মানে আমাদের কাছে একটা ইন্সপিরেশন বলা যেতে পারে। মানে তারা যেরকমভাবে ভারতের ডেমোগ্রাফিক স্ট্রাকচার দেখতে পারছে, যেরকমভাবে বিভিন্ন কালচার জানতে পারছে, ট্রেনের মধ্যে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারছে। তো সেই ব্যাপারগুলো আপনি যদি ফ্লাইট বা গাড়িতে করে যান, মানে 4 চাকার গাড়ি বলছি, মানে প্রাইভেট গাড়ি, সেই এক্সপিরিয়েন্সগুলো আপনারা পাবেন না। হয়তো ধাবাতে গিয়ে কিছুটা দেখতে পেলেন, কিন্তু ফ্লাইটে সেটাও থাকছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাজেট ট্রাভেলিংয়ের জন্য এবং কোনো দেশের কালচার বা কোনো অঞ্চলের সংস্কৃতি জানার জন্য এটা খুবই একটা ভালো অপশন। তো এরপরে আমি যেটা বলবো যে হোমস্টে, ক্যাম্পিং বা কমিউনিটি হোস্টিং কোনটা প্রিয় এবং কেন? এছাড়া হোটেলের অপশনও বলতে পারি, বা ইউথ হোস্টেলের মতো আবাসিক। হ্যাঁ, যদি আমি বলবো যে আমরা দুজন বন্ধু মিলে যাই বা দুজন কি চারজন, তাহলে আমি বলবো কমিউনিটি যে হোমস্টে যেগুলো হয় ওগুলো বেটার। কারণ প্রথম কথা হচ্ছে আরও চারজন পাঁচজনের সাথে আমরা বেরিয়ে গল্প করতে পারবো, বা আরও আমরা ডিসকাশন করতে পারবো যে তারা কোথা থেকে এসেছেন বা আমরা কোথা থেকে এসেছি, ইন ফিউচার আপনার কি প্ল্যান আছে, ইন ফিউচার আমার কি প্ল্যান আছে, সেগুলো ডিসকাস করে আরও হয়তো আশপাশে আরও নতুন জায়গা আমরা খুঁজে পেলাম। আমার কাছে এটা আমার প্রিয়। যদি কেউ মানে কাপল রাইড করেন, বা তা আপনার স্ত্রীর সাথে বা গার্লফ্রেন্ডের সাথে নিয়ে বেরোচ্ছেন, তাই আমি বলবো হোটেলই বেস্ট। হোটেলের থেকে কোনো বিকল্প হয় না, কারণ ওটা আপনার পুরো প্রাইভেসি একটা থাকছে, ফার্স্ট ফার্স্ট কথা। আর যারা মোটো ব্লগিং করেন বা মোটো রাইড করেন, ঠিক আছে, তাদের তো প্রচুর লাগেজ থাকে, হেলমেট, জ্যাকেট, এই সেই অনেক কিছু থাকে, ক্যামেরা ট্যামেরা অনেক কিছু থাকে। তো সেটা আমি বলবো না যে এই কোনো হোস্টেল বা এরকম জায়গায় থাকা উচিত, বা গভর্নমেন্টের মানে যাকে বলে হচ্ছে গিয়ে কোনো ডরমেটারি সেকশন, এইসব জায়গায় থাকা উচিত। কারণ সেখান থেকে কিছু একটা যদি মানে মিসিং হয়ে যায়, তাহলে সেটা তারা দায়িত্ব নেবে না। তাই জন্য আমি বলবো যাদের বেশি ইকুইপমেন্ট থাকে, মানে ইলেকট্রনিক্স বা হচ্ছে যে কোনো দামি জিনিস বেশি নিয়ে যাচ্ছেন, তাহলে হোটেলই বেস্ট। আর যদি বন্ধুবান্ধবরা অনেকে মিলে যাচ্ছে, চারজন পাঁচজন, তাহলে কমিউনিটি হোস্টেলটাই বেটার, যদি সে বেশি এক্সপেন্সিভ জিনিস ক্যারি না করে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যে অনেক সময় দেখা যায় যে অনেক ইউটিউবার যারা রয়েছে, মানে যারা ফেমাস ইউটিউবার বা ছোটো ইউটিউবার বলতে পারি, তাদের অনেকে সঙ্গে ল্যাপটপ ক্যারি করে, মানে তারা অন দ্য ওয়ে ভিডিও এডিটিং করে অনেক সময়। তো সেই ক্ষেত্রে কি হোটেলটাই বেশি প্রায়োরিটাইজ পায় না অন্য কোনো জায়গা? হ্যাঁ, তাদের আমি বেশিরভাগ দেখছি হোটেলটাই ওরা প্রায়োরিটি দেয়। কারণ ব্যাপারটা হচ্ছে কি, ওদের কাছে খুব দামি দামি জিনিসপত্র থাকে, মানে ইলেকট্রনিক্সের কথা বলছি। তাছাড়া হেলমেট থেকে শুরু করে জ্যাকেট বা আদার্স যেসব জিনিসগুলো এতটাই দামি থাকে যে ওরা অন্যান্য এরা আমি দেখিনি আজ অবধি, এখনও অবধি, যে ওরা ডরমিটারি বা এরকম কোথাও দিয়েছে। অ্যাকচুয়ালি ডরমিটারি নেওয়া যায় যদি সেটা গ্রুপে রাইড করে 6জন 5জন মিলে, তখন হয়। বাট দুজন আছে হয়তো, আমার মতে সেটা যা করে ওরা ঠিকই করে হোটেল নিয়ে। তো এবার একটা বাইক আর গ্যাজেট সংক্রান্ত প্রশ্ন আছে, মানে যেটা ওর বাহন বেসিক্যালি। তো এখন তুই কোন ধরনের বাইক চালাস এবং কোন বাইকটা মূলত কোন মডেল, আর কেন এই বাইকটা বেছে নিয়েছিস? এখন আমি চালাই হচ্ছে গিয়ে পালসার 220, বিগত 8 বছর ধরে। 2016 সালে নেওয়া হয়েছিল, এখন 2025 চলছে। আর ওই বাইকটা সেই সময় নেওয়ার প্রথম কারণ হচ্ছে আর সেরকম কোনো মডেল ছিল না। আমার যা বাজেট ছিল তার থেকে আমি বেশি একটুখানি বাড়াতে হয়েছে। আমার তখন বাজেট ছিল 90 থেকে 1 লাখের মধ্যে। আর সেই সময় আমি সেরকম কোনো ইনকামও করতাম না।
তো বাবাকে অনেক কনভিন্স করে সেটা বলা হয়েছিল। তারপর সে বাবা কনভিন্স হয়েছিল। ইনফ্যাক্ট আমরা শোরুমে গিয়ে যখন শুনলাম 1,08,000 সামথিং সেই সময়, তখন বাবা একটুখানি বলছে 1,08,000 মানে 1,00,000-এর উপর বাইক আবার হয়, এরকম একটা কনসেপ্ট। তো তখন সত্যি কথা বলতে আমার একটু অবাক লেগেছিল যে হ্যাঁ, এত দাম বেড়ে গেছে। তখনই আমি ভাবছি আজকে 1,10,000-এ একটা 125 সিসিও ঠিক করে আসছে না। সেই সময় আমি 200 সিসি বা 200 সিসির ওপরে যে বাইক আছে সেটা নিয়েছি, পালসার 220। তো ওটা নেওয়ার আরেকটা বড় কারণ ছিল হচ্ছে সার্ভিস, স্পেয়ার পার্টস। সারা ইন্ডিয়াতে যে কোনো গ্যারেজে ঢুকলে পেয়ে যাবেন, যেটা তুই ভালো করে দেখেছিস, যেটা আমাদের সাথে হয়েছিল। ঠিক আছে, মুকুটমণিপুর যাওয়ার সময় ছিল। সারা ইন্ডিয়াতে যে কোনো জায়গায় আপনি স্পেয়ার পার্টস পেয়ে যাবেন ওই বাইকের, মানে ওই কোম্পানির। ঠিক আছে, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে মেনটেনেন্স কস্ট। আজকের দিনে একটা 150 সিসি বাইকের থেকেও কম খরচা পড়ে এই 220 সিসি বাইকের। যদি আপনি দেখেন যে একটা 160 সিসি অ্যাপাচে বলুন বা পালসার N160 যেটা রিসেন্টলি বেরিয়েছে, এগুলো যদি 1,000 টাকা খরচা হয়, ওর প্রায় 700-800 টাকার মধ্যে কমপ্লিট। মানে আমি অ্যাভারেজ বলছি, ঠিক আছে, কোনো যদি মেজর পার্টস না পাল্টাতে হয়, ঠিক আছে, 700-800 টাকার মধ্যে কমপ্লিট। ইনফ্যাক্ট ওর বলতে গেলে মানে আমার তো BS3 বাই, এখন BS6 চলছে। BS6-এর প্রচুর পার্টসের হিউজ দাম যদি খারাপ হয়। আর তাছাড়া হচ্ছে কি, আমি এখন বাইক আপগ্রেড না করারও একটা বড় কারণ হচ্ছে BS6-এর প্রচুর ইলেকট্রনিক্স কম্পোনেন্টস, যেটা আমার খুব একটা আমি বিশ্বাস করি না ইলেকট্রনিক্স গ্যাজেটসের উপর খুব একটা। কারণ ইলেকট্রনিক্স জিনিসের উপর ভরসা করা মানে যখন তখন বিগড়ে হতে পারে, যেমন একটা হয়েছে আমার সাথে, দেখেছিস। তো ওই জন্য আমি এই বাইকটা আমার এখনও চলছে আরামসে, 40,000 প্লাস হয়ে গেছে কমপ্লিট। এখনও আমি মেনটেনেন্স ভালো রেখেছি বলে এখনও ঠিকঠাক চলছে। যে কোনো আপনি গাড়ি নেন না কেন, যে কোনো আজকে নেন কি আগে পুরনো গাড়ি নেন, গাড়ি থাকবে, মেনটেন থাকবে, গাড়ি আপনাকে পুরোপুরি আপনাকে পারফরমেন্স ঠিকঠাক দিয়ে দেবে। ইনফ্যাক্ট 1,00,000 কিলোমিটার অবধিও দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি বাজেট ট্যুর করবেন বা এরকম কিছু, তাহলে আমি বলবো স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি আর মেনটেনেন্স কস্ট, এই দুটো দেখে বাইক নেওয়া ভালো। আর যদি আপনার মনে হয় যে আপনার এটা খুব একটা মানে প্রবলেম নেই, মেনটেনেন্স কস্ট নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, আমি মেনলি ট্যুর করব, হাই পারফরমেন্স লাগবে, তাই আমি বলবো আপনি KTM নিতে পারেন, হিমালয় নিতে পারেন, যা ইচ্ছা নিতে পারেন। বাট বাজেট ট্রাভেলিংয়ের জন্য আমি বলবো বাজেট বেস্ট, বাজাজ বেস্ট বা হিরো বেস্ট, সবথেকে ভালো। আচ্ছা, হ্যাঁ এটা ঠিকই বলেছে, কারণ ও ইভেন আমাকে রেকমেন্ড করেছে যে এক্সপালসের ব্যাপারটা, হিরো এক্সপালস। এবং এই বাইকটা আমি দেখিয়েওছি, আমার যেহেতু মানে ডার্ট বাইক পছন্দ চালানোর জন্য, মানে এবং আমি ওইসব ইভেন্ট দেখি। তো আর হিরো এক্সপালসের ডিজাইনটা অনেকটা ডার্ট বাইকের মতো, তো সেই কারণে আমার ইন ফিউচার ইচ্ছা আছে যে আমি ওই বাইকটা নিয়ে চালাতে চাই। তো যাই হোক, তো মোটর ব্লগিংয়ের জন্য প্রয়োজনীয় গ্যাজেট সেগুলো কী কী তোর কাছে, মানে গোপ্রো, ড্রোন, অ্যাকশন ক্যামেরা, মাইক, কী কী ধরনের জিনিস ইউজ করিস? আমার নর্মালি একটা অ্যাকশন ক্যামেরা রিসেন্টলি নিয়েছি, DJI Action 2। সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এটা আমি নিয়েছি। এটা আমার অফলাইনেই নিয়েছি, তাতে আমার ডিসকাউন্টও পেয়েছি কিছুটা। আর একটা আমার ওয়্যারলেস মাইক আছে, সেটা আমি ওটার সাথেই অ্যাটাচ করি, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। C টাইপ পোর্ট আছে, ওটার সাথে লাগিয়ে দিই। আর একটা এরকমই একটা মাইক আছে, যেটা আমি হেলমেটের মধ্যেই লাগিয়ে নিই। এটা আমার কাজ শেষ, এটা আমি বলতে থাকি, অটোমেটিক ওর মধ্যে রেকর্ড হতে থাকে। এইতে হচ্ছে আমার হয়ে গেল, এর চেয়ে বেশি আমার কিছু নেই। আর ড্রোন এখনও নিইনি, ইন ফিউচারে তো নেব। আর আর কি হয়, আর কিছু নেই আপাতত। এই দুটোই হচ্ছে মেন আমার অস্ত্র বলতে গেলে মোটো ব্লগিংয়ে, আর কিছু নেই। আর কিছু কিছু সিনেম্যাটিক শট বা আমি হয়তো সেলফি ভিডিও করলাম, ওগুলো আমার সব ফোন থেকেই হয়, এছাড়া কিচ্ছু নেই আমার। তো বাজেট ট্রাভেলিংয়ের জন্য আমি বলবো যে এটা খুবই একটা ভালো অপশান। তবে আপনারা অনেকে দেখতে পারবেন যে অনেক ইউটিউবার মানে DSLR ক্যামেরা বা মিররলেস ক্যামেরা ক্যারি করে, কিন্তু সেটার বাজেট ট্রাভেলের মধ্যে থাকে না। মানে ওটা খরচা এতটাই বেশি যে ওটার জন্য আলাদা করে ইনভেস্ট করতে হয়। তো যাই হোক, তো লং ড্রাইভের জন্য মানে মূলত যেরকম বড় বড় ট্রিপ তুই করিস, তো ওর জন্য কী কীভাবে নিজেকে রেডি করিস বা কী কীভাবে নিজেকে সিচুয়েশন ফেস করার জন্য প্রস্তুত করিস? প্রথম কথা, লং ড্রাইভ অনেক রকম হয়। কেউ 5 থেকে 6 হাজার কিলোমিটারও হয়, 3 থেকে 4 হাজার কিলোমিটার হয়, 500 থেকে 1,000 কিলোমিটার হয়, এরকম। তা আমি বেসিক্যালি 1,500 কিলোমিটারের উপরে এখনও অবধি লং ট্রিপ করিনি, ঠিক আছে। তো সেটাকে লং ট্রিপ বলা যায় না, ওই সেমি লং ট্রিপ বলা যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো মানে নিজের হাইট অনুযায়ী ওয়েট ঠিকঠাক মেনটেন রাখা উচিত। আর যাকে বলে এনার্জি যাতে অনেকক্ষণ ধরে বজায় থাকে, সেরকম এক্সারসাইজ বা সেইভাবে নিজেকে অন্তত 3 মাস আগে থেকে প্রিপেয়ার করা উচিত। কেননা বাইক যখন চলবে,
মোটামুটি তুমি অনেকটা লং টাইম কনসেন্ট্রেশন রাখতে হবে, প্লাস তোমার বডি যাতে সেটা মানে একভাবে বসে থাকার যে একটা সহ্য ক্ষমতা নিজের মধ্যেও যাতে থাকে, সেটা বিল্ড আপ করতে হবে। আমি এখনও অবধি হায়েস্ট 13 ঘন্টা অবধি টানা বাইক চালিয়েছি, এখনও অবধি 13 ঘন্টা না, 14 ঘন্টা চালিয়েছি। লাস্ট টাইম এই মোটামুটি ডিসেম্বর মাসেই গেছিলাম, সকাল 5:30-5টার সময় বেরিয়েছি, আর হোটেলে ঢুকেছি 7:30টার পরে। আচ্ছা। তো এই হচ্ছে কি আমার এখনও অবধি লংগেস্ট জার্নি। তো এরকমভাবে বলবো যে, আমি বলবো যে মোটামুটি আহ, নিজের যে স্ট্রেংথ বাড়ানো, বাইক যে অনেকক্ষণ যে চালানোর যে স্ট্রেংথটা, এটা হট করে হবে না, ধীরে ধীরে হবে। যদি তুমি প্রথম বাইক কেনো, প্রথমে একদিনে 50 কিলোমিটার যাও, 100 কিলোমিটার যাও, গিয়ে দেখো যে তুমি পারছো কি পারছো না। ধীরে ধীরে বাড়াও, এক ঝটকায় কোনো জিনিসই আগে হবে না। অনেকে বাইক নিয়ে অনেকে ভাবে প্রথমবারই লাদাখ যাব বা প্রথমবারই দার্জিলিং যাব, হয়তো করেও ফেলে, বাট সেটা রেকমেন্ডেড না। কারণ একবার যখন এটা যদি কেউ যদি আচমকা করেও ফেলে, পরে এবার বেশি হাইপার হয়ে যায় সেকেন্ড টাইম, সেটা একদমই উচিত না। প্রথম প্রথম আস্তে আস্তে শুরু করো গ্রুপে। যদি একা যেতে ভয় লাগে, গ্রুপে যাও। মানে যে অনেক মোটো কমিউনিটি, মানে মোটো ব্লগিং বা সরি মোটরিস্ট কমিউনিটি আছে, তাদের সাথে কথা বলে তাদের সাথে যেতে পারো। এতে ভালো জিনিস হচ্ছে কি, ওরা তো অনেক কিছু শিখিয়ে দেবে তোমাকে। বাইক রাস্তায় মেন হাইওয়েতে অনেক রুল মেনে চলতে হয়, হাইওয়েতে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে, সেটা থেকে ওরাই তোমাকে গাইড করে করে নিয়ে যাবে। আর আমি বলবো, যদি নিজে একা করতে চাও তাহলে কখনোই একা যেও না, কাউকে অন্তত কোনো বন্ধু বান্ধবকে নিয়ে যাও। সে যদি ভীতু হয় তাহলে তোমারও ভালো, কেননা হচ্ছে কি ও তোমাকে কন্ট্রোল করেই চালাতে বলবে, আসতে চ, এই কর সেই কর, দেখে শুনে যা, এরকম। প্রথম প্রথম আমি বলবো যে খুব মানে লিমিটে রেখে চলো, লিমিটে স্পিড রেখে সবসময় চলো। যতটা তোমার বাইকের ক্ষমতা প্লাস নিজের ক্ষমতা, এই দুটো বুঝে বাইক চালাও। রোড বুঝে অবশ্যই বাইক চালাও, রোড যেরকম সেরকম তুমি স্পিড মেনটেন করো। আর যদি স্পিড লিমিট কোথাও থাকে, স্পিড লিমিট অবশ্যই মানে অবশ্যই মেনটেন করে চালানো উচিত, কেন আজকে অনেক টেকনোলজি হাই হয়ে গেছে। বলতে গেলে 1 কিলোমিটার দূর থেকেও নাম্বার প্লেট ছবি তুলে চালান চলে আসে। তো আমি বলবো মানে সব চারদিক 10 দিক খোলা, চোখ খুলে রেখে বাইক চালানো ভালো। আর বিশেষ করে স্টেটের বাইরে গেলে তো আরও বেশি কনসাস হওয়া ভালো, কেননা প্রথম কথা এক একটা স্টেটের এক রুল এক রকম এখন। তো এটা একটা আমি বলবো যে খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, যে বাইক চালাচ্ছি এবং তার সঙ্গে আমরা রেসপন্সিবল, অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমরা কতটা ফাংশন করতে পারছি রাস্তার মাঝখানে, সেটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো যাই হোক, এরপরে যেটা আমি বলবো যে কমিউনিটির ব্যাপারটা, মানে যেহেতু মোটর ব্লগিং করিস, তো সেই কারণে ইউটিউবের কমিউনিটির সঙ্গে রিলেটেড কিছু প্রশ্ন করতে চাই আমি। সেটা হচ্ছে যে দর্শকদের সঙ্গে কখনো ইন্টারাকশন হয়েছে তোর, বা তাদের থেকে কোনো স্মরণীয় মন্তব্য বা অভিজ্ঞতা, বা তাদের সঙ্গে কখনো দেখা হয়েছে, এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে? না, এখনও হয়নি, কারণ আমার ইউটিউব চ্যানেল খুবই ছোট, মানে এখনও 500 সাবস্ক্রাইবার হয়নি, তো এরকম আমার এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স হয়নি এখন অবধি। আচ্ছা, আশা করি যে এটা ইন ফিউচার হবে এবং আমরা সেই ভিডিও দেখতে পারবো। তো যাই হোক, এবার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মোটো ব্লগিং যেহেতু করছিস বা বাজেট ট্রাভেলিং যেহেতু করছিস, তো অনেক স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে দেখা হয়, বিভিন্ন শ্রেণী, সেই গরিব থেকে বড় লোক। তো তাদের সঙ্গে আহ, কোনো বিশেষ অভিজ্ঞতা যদি থাকে, বা একটা বা দুটো গল্প যদি পারিস তো শেয়ার কর। আহ, এরকম বলতে গেলে আমি মানে বলতে গেলে প্রতি 100 কিলোমিটার অন্তর একটা জেলা পার হয়ে যায় বলতে গেলে। এখন আমি যখন বাইক নিয়ে বেরোই, আমি দেখি 1-150 কিলোমিটার অন্তর একটা জেলা আমি ঢুকে গেছি। 30 কিলোমিটার পরে নদিয়া পড়ে যায়, এরকম টাইপের। তো আমি এরকম যেখানে আমি হয়তো খাওয়া দাওয়া করব, সেখানে একটু দাঁড়াই, হয়তো হয়তো কোনো একটা দোকানে একটা কিছু খেতে ঢুকলাম, তখন হয়তো আশপাশের লোকরা হয়তো জিজ্ঞেস করলো গাড়ি টাড়ি দেখে বা আমার অ্যাপিয়ারেন্স দেখে জিজ্ঞেস করতে, দাদা তুমি কোথা থেকে এসছো? আমি বললাম ব্যারাকপুর থেকে এসেছি। কোথায় যাচ্ছো? আমি বললাম একটা কোথাও যেখানে যাওয়া সেটা বললাম, ডেস্টিনেশন বললাম। ও আচ্ছা, এত দূর থেকে? ওরা একটু অবাক হয়ে যেত সেই সময়। এখন এতটা এরকম ব্যাপার নেই, এখন অনেকটা এটি সড়গড় হয়ে গেছে, এখন অনেকেই দেখতে পাচ্ছে রাস্তায়, সেই জন্য অনেকটা সড়গড় হয়ে গেছে। কিন্তু প্রথম প্রথম এই জিনিসটা আমি নিজেই দেখতাম, যে তারা খুব কৌতূহলবশত জিজ্ঞেস করতো বা প্রশ্ন করতো। আমিও কথা বলতাম তাদের সাথে, যে এই যে আমি এখানে আছি, এখান থেকে এই অমুক জায়গা কত দূর হবে। আমি ম্যাপে দেখতে পাচ্ছি যে এত দূর, কিন্তু তাও সত্ত্বেও আমি জিজ্ঞেস করতাম। কারণ সবসময় ডবল শিওর হয়ে যাওয়া ভালো, যেহেতু অচেনা জায়গা, সবসময় ডবল শিওর হয়ে যাওয়া ভালো। কখনো মানে যাকে বলে আপনি ম্যাপ দেখতে পাচ্ছেন মানে ম্যাপই ঠিক বলছে এরকম না, কিন্তু সবসময় ডবল শিওর হয়ে যাবে।
কারণ এটা হচ্ছে গিয়ে নিজের সিকিউরিটি প্রথম কথা। হয়তো সামনে বলতে গেলে আজকে কয়েক ঘন্টা আগে ওখানে অবরোধ হয়েছে বা রাস্তায় কিছু একটা হয়েছে, সেটা কিন্তু ম্যাপে না দেখাতেও পারে। সেই জন্য কোথাও যদি দাঁড়িয়ে এরকম জিজ্ঞেস করা হয়, করে নেবে। এটা হচ্ছে ডবল শিওর হয়ে যাওয়া ভালো। আর এতে হয় কী হবে, লোকাল লোকদের সাথে কথা বললে আরও অনেক কিছু জানতে পারা যায়। হয়তো আশেপাশে কিছু একটা ট্যুরিস্ট স্পট আছে, সেটা আমি হয়তো জানিও না, মিস করে চলে যাচ্ছি, সেটাও হয়তো জিজ্ঞেস করে নিলাম বা বলে দিল সেরকম। এই জিনিসটা আমি একটা কথা বলি, দার্জিলিং সাইডে আমি একটা নর্মাল রোড সাইড একটা দোকানে আমি খেতে বসছি। তো উনি আধা বাঙালি আধা নেপালি এরকম টাইপের লোক, ঠিক আছে। তো কথা বলছি, আমি একসাথে একসাথে কথা বলছি, তো আমাকে বলছে কোথায় এই জায়গায় গেছেন, অমুক জায়গায় গেছেন, সেই জায়গায় গেছেন। আমি বললাম হ্যাঁ গেছি সব জায়গায়। আরে আপনি তো এই দিকে যেতে পারেন, তো এই দিকে একটা টি গার্ডেন আছে, অমুক কি একটা নাম বললে আমি ঠিক জানি না। আমি বললাম এই নাম তো আমি আগে শুনিনি। বলে শুনবেন কী করে, এখানে তো ট্যুরিস্টরা আসেই না, আর যারা ড্রাইভার তারা আনেও না এখানে, গিয়ে দেখুন খুব সুন্দর জায়গা। আমি বললাম, তাই? আমি বলছি, হ্যাঁ আমাদের বাড়ি এখান থেকে একটুখানি গিয়ে ডান দিক যাবেন, ওই টি গার্ডেন দেখতে পাবেন। তাই বললাম লোকটা কথা জন বলছে শুনেই যে আমার তো এনাফ টাইম আছে। তো আমি আমার বন্ধু গেলাম হাঁটতে হাঁটতে, সত্যি সত্যি এত সুন্দর টি গার্ডেনটা, লোকজন নেই, টুরিস্ট নেই। অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে গিয়ে আম, যেখানটা ওই যে নর্থ পয়েন্ট স্কুল আছে দার্জিলিং, ওই দিকটা যাওয়ার সময় পড়ে একটা, মানে ভেতরে একটা গলি মতন পড়ে, ওই গলি ওটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে দার্জিলিং লেপচা ভুটিয়া যে জনজাতি আছে ওদেরই ওইটা গ্রাম, ওই ভেতর দিয়ে যেতে হয়। অ্যাকচুয়ালি জায়গাটার নামই ভুলে গেছি, আর ওই যে টি গার্ডেন সেটার নামও ভুলে গেছি। আচ্ছা, তাহলে নর্থ পয়েন্ট স্কুলের সামনে গিয়ে তাহলে নর্থ পয়েন্ট স্কুলের সামনে গিয়ে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, তাহলে ওখান থেকে আমরা ইনফরমেশন পেয়ে যেতে পারি। হ্যাঁ, পেয়ে যেতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওই যে দোকানে আমি গেছিলাম সেই দোকানের লোকটা আমাকে এরকম অ্যাডভাইস দিয়েছিল, এটা দেখে আসো খুব ভালো লাগবে। আর সত্যি সত্যি আমি গিয়ে দেখে এসেছি, আর ওখানে কোনো ট্যুরিস্ট নেই, কোনো ট্যুরিস্ট নেই, কারণ লোকাল লোকরা যারা আছে সব ড্রাইভারদের মানে গাড়িওয়ালাদের উপর ভরসা করে যায়, আচ্ছা আচ্ছা। তার বাইরে কথা বলে যায় না। এরকমই ব্যাপার, যে যখন বেরোবে তখন সবার সাথেই কথা বলে যাওয়া ভালো, তাতে কী হয় মানে আরও বেশি নলেজ বাড়বে, আর জায়গা আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি বলবো, যে মানুষের সঙ্গে কথা বলুন এবং তাদের ওপিনিয়ন জানুন। কারণ ম্যাপ অবশ্যই থাকবে আপনার সাথে, ওটা না থাকলে আপনি যেতে পারবেন না, এগোতে পারবেন না। কিন্তু এই মানুষের সঙ্গে কথা বলা, তাদের সম্পর্কে জানা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা জানি যে স্কুল থেকে বা কলেজ থেকে আমরা যতটা শিখতে পারি, তার থেকে বেশি শিখতে পারি প্রকৃতির সঙ্গে বা মানুষের সঙ্গে রাস্তায় বেরিয়ে। মানে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল নলেজ যদি না থাকে, তাহলে থিওরিটিক্যাল নলেজের কোনো ভ্যালু নেই। তো এরপরে একটা কোশ্চেন জিজ্ঞাসা করব যে আহ, কোনো বিশেষ জায়গা আছে কি যেখানকার মানুষ বা সংস্কৃতি তোকে বিশেষভাবে প্রভাবিত করেছে? এটা আমি বলবো হ্যাঁ করেছে, আর এটা হচ্ছে কি আমার সাউথ সিকিমেই হয়েছে, বিশেষ করে পেলিং আর এই লাস্ট যেখানে নামচি গেছিলাম সেখানে। ওখানে বলতে গেলে হচ্ছে গিয়ে 50% খ্রিশ্চান, 50% বুদ্ধিস্ট, নামচি আর পেলিং দুটো জায়গাতেই। আর ওইখানে আমি যখন গেছিলাম, দুবারই গেছি, এই নিয়ে প্রথম। এত শান্তির জায়গা প্রথম কথা, ওরা বলতে গেলে মেডিটেশন করে, ওদের মনেস্ট্রি যেটাকে আমরা ওদের মন্দির বলি, মনেস্ট্রি ভোর সকালবেলা আমরা যে চোখ খোলে না, আমাদের যখন চোখ খোলেই না সকালবেলা, ততক্ষণে ওদের প্রেয়ার সব কিছু হয়ে যায়, আচ্ছা। বা মানে ওদের ধর্মীয় রীতিনীতি সব কাজকর্ম রিচুয়াল হয়েও যায়। তা আমি এরকম যেটা আমরা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে পড়ার সময় অভিজ্ঞতা দেখেছি এবং পেয়েছি, আমরা ছোটোবেলা থেকে যখন পড়েছি আর কি ওই স্কুলে। তো আমরা দেখেছি আমাদের একটা প্রার্থনা গৃহে যেতে হতো এবং সেখানে প্রার্থনা করতাম। ও যেহেতু হোস্টেলে ছিল, তো সেই কারণে আরও বেশি এক্সপিরিয়েন্স করেছে। আমি ডে স্কলার ছিলাম অলওয়েজ, তো সেই কারণে আমি অতটা এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু আমাদেরও প্রতি সকালে প্রার্থনায় যেতে হতো এবং আমরা প্রার্থনা করতাম, এবং আমাদের প্রার্থনার জন্য একটা আলাদা ক্লাসও ছিল, মানে প্রতি সপ্তাহে একদিন কি দুদিন। হ্যাঁ, ঠিক এইভাবেই আমি লাস্ট টাইম আমি নামচিতে গেলাম। নামচিতে দুটো মনেস্ট্রিতে আমি ঘুরেছি, দুটো মনেস্ট্রি অসাধারণ। প্রথম কথা ওই মনেস্ট্রি যেরকম হিউজ সাইজ, আর ভেতরে যে বুদ্ধর যে মূর্তি আর ওটাতে যে মেনটেনেন্স, সেটার প্রতি অসাধারণ একটা। অন্য মানে বলতে গেলে আমি হয়তো বেশি দূর না, 700-800 কিলোমিটার, 600-700 কিলোমিটার, কিন্তু ওইখানে পৌঁছানোর পর মনে হবে যে একটা অন্য দেশে, অন্য বিশাল একটা অনেক দূরে একটা কোনো দেশে পৌঁছে গেছি। এতটাই শান্তি, এতটাই ওরা মানে যাকে বলে হচ্ছে গিয়ে ডিসিপ্লিনভাবে ওরা নিজের ধর্মের প্রতি মানে যাকে বলে হচ্ছে মেনে চলে, ধর্ম মেনে চলে। আর ওই জায়গাটা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে, প্রকৃতিকে এত ওরা দেখভাল করে। ওই জিনিসটা আমাদের ওদের সংস্কৃতি আর ওদের মানে ওরা যে জনজাতি যেটা হবে, যাই হোক, আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম ওই প্রথম ওই সিকিম এই এরিয়াটা দেখে। আচ্ছা।
এটা আমি বলবো একটা খুবই ভালো অভিজ্ঞতা, কারণ আমরা যখন ট্রাভেল করি তা আমরাও অনেক সময় জানার চেষ্টা করি যে সেখানকার মানুষজন কীরকম বা সেখানকার সংস্কৃতি কীরকম। তো এরকম একটা অভিজ্ঞতা আমি বলবো যে এই অভিজ্ঞতাটা হয়তো ভুটানেও দেখা যেতে পারে, কারণ ভুটানেও বুদ্ধিস্ট রয়েছেন, কিন্তু ভুটান এখন বাজেট ট্রাভেলারদের আয়ত্তের বাইরে। তো সেই কারণে এটা খুবই সমস্যার ব্যাপার। তো সেই কারণে আমি বলবো যে সিকিম একটা ভালো জায়গা এই ধরনের জিনিসপত্র এক্সপিরিয়েন্স করার জন্য। তো যাই হোক, এবার এই কমিউনিটি এবং ইউটিউবের ক্ষেত্রে লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কখনো কখনো ট্রাভেল কন্টেন্ট বানানো বা আপলোডের জন্য কি টেনশন বা প্রেশার এরকম কিছু আসে, নাকি মনোটনি কখনো আসে, মানে একঘেয়ে লাগে, এরকম কোনো ব্যাপার আছে? জেনারেলি আমি তো ঘন ঘন বেরোই না, হয়তো 6 মাসে একবার বেরোলাম বা 4 মাসে একবার বেরোলাম, ঠিক আছে। তো সেই সময় ব্যাপারটা হচ্ছে গিয়ে কী হয়, অনেকগুলো ভিডিওজ হয়ে যায় একবারে, হয়তো 30টা ফুটেজ হয়ে গেল। তো পার্ট বাই পার্ট ওয়াইজ আমি কেটে দিই। এবার পুরো একটা গোটা তো ভিডিও বানানো যায় না, হয়তো আমি ডে 1 ডে 2 ডে 3 এরমভাবে করে দিই, ওটাতে সুবিধাও হয়। এক হচ্ছে প্রেশার খুব একটা পড়ে না, আমি ওই ডে 1-এর মধ্যে যা যা ঘটলো আমি সেটা, যেখানে হয়তো ভয়েস মিসিং আছে সেখানে ভয়েস ওভার দিয়ে কাজ চালিয়ে দিলাম। তো এইভাবে আমি করে দিই। কোনো সময় আমি ওই বড় একটা 30 মিনিটের ভিডিও আমি ওই রকমভাবে করতে যাইও না, আর ওটা করা উচিত না, কারণ যে অডিয়েন্স আছে তারও যাকে বলে এতটা ধৈর্য না থাকতেও পারে দেখার। আচ্ছা, তাহলে ভিডিও এডিটিংয়ের জন্য, মানে যেহেতু ভিডিও এডিটিং করিস তুই, তো ভিডিও এডিটিংয়ের জন্য কী ধরনের সফটওয়্যার ইউজ করিস এবং কী ধরনের সফটওয়্যার রেকমেন্ড করবি তুই, বোথ ফর বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড? প্রথমত অ্যাডভান্স যারা আছেন তারা তো সবচেয়ে প্রিয় ওদের হচ্ছে গিয়ে অ্যাডোব প্রিমিয়ার, আর এখন নতুন দা ভিঞ্চি রেজোলাভ এসছে, ওই দুটোই হচ্ছে এখন যারা অ্যাডভান্স যারা করে। আর অ্যাডভান্স যারা ভিডিও ভিডিওগ্রাফি করে বা হচ্ছে ট্রাভেল ভিডিও বানান, আমি দেখেছি খুব বড় বড় ইউটিউবার আছেন যাদের ভিডিও অসাধারণ দেখতে হয়, মানে বলতে গেলে সিনেম্যাটিক খুব ভালো ভালো সুন্দর শট দেয়, তো ওরা ওই ওই ধরনের সফটওয়্যার ইউজ করেন। বিগিনার যারা আছে আমি বলবো ফিল্মোরা দিয়ে শুরু করা উচিত। ফিল্মোরা, ক্যাপকাট আমাদের ইন্ডিয়াতে ব্যান্ড, তো ওটা হয়তো পাওয়া না যেতেও পারে। কিন্তু ফিল্মোরার যে প্রিমিয়ামটা রয়েছে, ফিল্মোরার প্রিমিয়ামের কথা যেটা বলবো, ফিল্মোরার নতুন যে ভার্সানটা, ওই ক্ষেত্রে ওটাকে বাইপাস করার কি উপায় রয়েছে? ফিল্মোরা প্রিমিয়াম বাইপাস আমি ঠিক বলতে পারবো না, তবে ফিল্মোরা আমার মতে একটু পুরনো ফিল্মোরা ইউজ করেই শেখা উচিত, যেমন ফিল্মোরা 9, 10, 11, 12 এইগুলো ইউজ করা উচিত। এতে প্রথম কথা অত অতিরিক্ত ফিচার্স নেই, বেসিক যেসব এডিটিং স্কিল সেগুলো ওখান থেকে খুব ভালো মতন শেখা যাবে, আর ওটা আগে খুব দরকার। বেশি টুলস মানে বেশি মাথা খারাপ হয়ে যাবে। আগে বেসিক এডিটিং ভালো করে শেখো, দেন তুমি আস্তে 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 আপগ্রেড করো। বিগিনারদের জন্য ফিল্মোরা আমার কাছে বেস্ট। এছাড়াও অনেক কিছু আছে, কাইন মাস্টার আছে, এইসব আছে। আমি কিন্তু পিসি বা ল্যাপটপে হিসাবে বলতাম, আর যারা মোবাইল এডিট করতে চাও তাহলে ফিল্মোরা পাবে, কাইন মাস্টার পাবে, ভিএন আছে, ঠিক আছে, এগুলো আছে। ইনফ্যাক্ট ক্যাপকাটও মোবাইলে পেয়ে যাবে, কিন্তু ওই অনেক কিছু করতে হয়, সেটা একটু আপনি গুগল করে নিতে পারেন। আর ইন্টারমিডিয়েট যারা আছে তাই আমি বলবো যে দুটো ইউজ করো। তুমি মানে তোমার ফিল্মোরা ইউজ করতে পারো, বা দা ভিঞ্চি ইউজ করতে পারো, অ্যাডোব প্রিমিয়ার ইউজ করতে পারো, সেটা তার ডিপেন্ডেন্সি যে তার কোন কোন সময় কী ভিডিও বানাতে হবে। আচ্ছা, এটা একটা ভালো ইনফরমেশন আমি বলবো, কারণ যারা মোটর ব্লগিং করেন বা যে কোনো ধরনের ভিডিওই করেন, যারা ইউটিউবে ফেমাস হতে চান বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মানুষের কাছে নিজের মেসেজ পৌঁছাতে চান, তাদের কাছে ভিডিও এডিটিং খুবই ইম্পর্টেন্ট। তো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যেটা দিল। তো যাই হোক, এরপরে যেটা বলবো যে সাধারণত ভিডিও করার সময় এডিটিং বা আপলোড বা ভিডিও করা সব মিলিয়ে মোটামুটি কতটা সময় দিস দিনে? আমার কোনো ফিক্সড এরকম সময় নেই যে আমি প্রতিদিন আমি করব, যখন সময় পাই আমি সেটা করি। ইনফ্যাক্ট আমি মানে যাকে বলে কোনো একটা হয়তো ভিডিও আমার মোটামুটি অনেকটা জমে গেছে, হয়তো 3টে পার্ট বানাতে হবে, তো আমি মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দেওয়ার চেষ্টা করি পার ডে। মানে যতটা পারি দিয়ে দিই, যাতে আমার অনেকটা কাজ হয়ে যায়। জাস্ট কাট সিনগুলো যেগুলো হচ্ছে এগুলো পরপর বসিয়ে নিই, দেন আমার একটা ভয়েস ওভারে দেওয়ার জন্য আমি আগে স্ক্রিপ্ট লিখি, মানে ওটা একদিন বাদে আমি ওটাকে ভয়েস ওভার দিই। মানে আমি আগে মানে নিজের মতন করে ওটাকে মানে সাজিয়ে নিই, আগে কোন পার্টটা আমি কমপ্লিট করব, কতদিনে করব, দেন আমার ভয়েস ওভার দিয়ে দিতে হবে, সেটা একদিন করব, এরকম পার্ট আমি গুছিয়ে নিই। তো আমার মোটামুটি একটা বড় ভিডিও বানাতে 7 থেকে 10 দিন লাগে। বড় ভিডিও মানে কি, ওই ধরুন 10 মিনিটের উপরে কথা বলছি, ঠিক আছে। বাকি আমার ওটা হয়ে গেল, আপলোড করতে যা সময় একটা লাগে ডিপেন্ড করছে কানেকশানের উপর, ব্রডব্যান্ড কানেকশানের উপর। আমার নিজস্ব ব্রডব্যান্ডই ইউজ করি, যেহেতু আমি বাড়ি থেকে এডিট করি। অনেকে হয়তো সেটা ফোন থেকে
এডিট করে ফোনের মোবাইল ডাটা দিয়ে শেয়ার করতে পারে, সেটাতে সময় বেশি লাগতে পারে, কিন্তু আমি নর্মাল পিসিতে এডিট করি, পিসি থেকেই আপলোড করি। আচ্ছা, এটা হ্যাঁ, এটা বিগিনারদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে অনেক সময় জানেন যে এখন যারা মোবাইল ডেটা ইউজ করেন তাদের মোবাইল ডেটা একটা লিমিট থাকে, তো অনেক সময় দেখা যায় যে আপলোড করতে গিয়ে মানে সেটা আটকে গেল মাঝখানে। তো সেই কারণে রেকমেন্ডেড এটাই যে ব্রডব্যান্ড বা ওয়াইফাই ইউজ করা বেটার। তো মোটো ব্লগিং থেকে আহ, এখনো কি আপনার মানে তোর আর কি বেসিক্যালি তোর কি কোনো উপার্জন শুরু হয়েছে, বা উপার্জন করার কোনো ইচ্ছা আছে, বা এটাকে কি কোনো কেরিয়ার বানাতে চাস? হ্যাঁ, ডেফিনেটলি। আমি প্রথম কথা হচ্ছে এত কষ্ট করে যখন আমি ভিডিও এডিট করছি, ছাড়ছি, তো আমার একটা ভবিষ্যতে আমার ভাবনা চিন্তা আছে, এটাকে আমি কেরিয়ার আস্তে আস্তে দিকে যাবো। আর আমার ইনফ্যাক্ট তো এটাই বললাম যে এখন আমার 500 সাবস্ক্রাইবার হয়নি, কিন্তু আমি এত যখন কষ্ট করে আমি ভিডিও দিচ্ছি, আমি একটাই কারণ, আমি এটাকে ডেফিনেটলি এটা আমি আরও গ্রো করতে চাই, আমার কেরিয়ারের দিকে এগোতে চাই, মানে ইউটিউবটাকে কেরিয়ার হিসাবে আমি দেখতে চাই, প্রাইমারি না হলেও সেকেন্ডারি হিসাবে দেখতে চাই। আর এখন ইউটিউব অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন ছোট ছোট যারা ক্রিয়েটার হতো তাদেরকে প্রমোট করতো না, বা তাদের অনেকটা স্ট্রাগল করতে হতো, তারপর ইউটিউব তাকে প্রমোট করতো। কিন্তু এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে ইউটিউব। ছোট ছোট যে হয়তো এক সপ্তাহ আগে চ্যানেল বানিয়েছে তাকেও প্রমোট করছে। ইনফ্যাক্ট সেটা আপনি যে তুমি যদি শুরু করো, আজকেও হয়তো শুরু করো, তুমি যদি ভালো মতন যদি শুরু করো, সেটা যে কোনো টপিক নিয়ে হোক, যে কোনো ক্যাটাগরি হোক, তুমি যদি 6 মাসও দাও, তুমি সেটার ফিডব্যাক পাবে। হ্যাঁ, এই সূত্রে একটা কথা বলতে চাই, আমি নিজেও একজন খুবই ছোট ইউটিউবার বলা যেতে পারে। ইউটিউবার বলবো না, মানে ওই শখের বসে আর কি কন্টেন্ট ক্রিয়েটার। তো আমার দুখানা চ্যানেল রয়েছে, তার মধ্যে একটা চ্যানেলে আমি ইনফরমেটিভ ভিডিও বানাই, আর আরেকটা চ্যানেলে আমি টেকনোলজি নিয়ে কথাবার্তা বলি বা বিভিন্ন গ্যাজেটের রিভিউ করি। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে আমি এখন অনেক সময় দেখা যায় যে আমি রাশ করছি ব্যাপারটা নিয়ে, যে একটা দুখানা ভিডিও একদিনে বানিয়ে একদিনেই ছাড়ছি। তো আস্তে আস্তে যতদিন যাবে, যত আমি কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে ম্যাচিওর হব, তো তত আস্তে আস্তে আমি সেই ভিডিওর উপর সময় দিতে থাকবো এবং তত ব্যাপারটা নিয়ে সিরিয়াস হব। তো হ্যাঁ, ডেফিনেটলি আমারও এটাই প্ল্যান রয়েছে তোর মতো, যে আমিও এটাকে একটা সেকেন্ডারি কেরিয়ার অপশন হিসেবে চুজ করতে পারি। এবং আমি বলবো যে এটা একটা বুমিং কেরিয়ার অপশন কারেন্টলি। তো যাই হোক, তো ইউটিউব অ্যালগোরিদম বা ভিউজ বা সাবস্ক্রাইবার এগুলো কি কোনোভাবে তোর উপর প্রভাব সৃষ্টি করে, যে ভিউজ কম পড়লো বা বেশি পড়লো, বা সাবস্ক্রাইব হলো না হলো, কেউ ছেড়ে চলে গেল? না, ফার্স্ট কথা হচ্ছে কি, এখন যেহেতু আমি একদম বিগিনার, মানে একদম ছোট আমার চ্যানেল, তো আমার কাছে এখন ডিপেন্ড করছে আমার ভিডিও লাইব্রেরিটাকে আমি যত পারো বড় করছি আস্তে আস্তে। সাবস্ক্রাইবার কমলো বাড়লো সেটা আমার আমার তো হাতে নেই। অডিয়েন্সের যদি ভালো লাগে সে থাকবে, না ভালো লাগবে সে বেরিয়ে যাবে। এটা হচ্ছে সোজা, মানে একটা দোকানের মতন ব্যাপার। সে যদি তোমার রেস্টুরেন্টে যদি খাওয়া পছন্দ হয়, সে আবার রিটার্ন আসবে। তো সেটার জন্য তোমাকে কী করতে হবে, কোয়ালিটি আর কন্টেন্ট লাইব্রেরি তোমাকে বিশাল বড় করতে হবে। সে এসে আরও 4-5টা ভিডিও ঘেটে দেখবে। আমার এখন সেটাই টার্গেট, যে আমার নিজের যে কন্টেন্ট লাইব্রেরি সেটা আমি এখন বড় করছি। ফার্স্ট কথা এটাই আমার আমার মেইন প্রায়োরিটি। আর সেকেন্ড কথা হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। কোয়ালিটি অনেক ধরনের উপর ডিপেন্ড করে, যেমন ভিডিও কোয়ালিটি আছে, অডিও কোয়ালিটি আছে, ভিডিও কী ধরনের তুমি কন্টেন্ট বানাচ্ছো, এইটাকেই কোয়ালিটি বলছি আমি। এটাকে যত ভালো ইমপ্রুভ করতে হবে ডে বাই ডে, তত তোমার অডিয়েন্স তোমার কাছে মানে আকর্ষিত হবে, সোজা কথা। যেমন আমি লাস্ট টাইম আমি মোটো ব্লগিংয়ে ভিডিও করলাম ডিজে অ্যাকশন 2 দিয়ে, ওটা মোটামুটি 1K-র কাছাকাছি ভিউ এসছে। বাট কেন এসছে এটা আমার নিজেকে প্রশ্ন করলাম। তার কারণ হচ্ছে আমি কোয়ালিটিটা ধরে রেখেছিলাম ভিডিওতে। মানে সেটা আমি সব দিক দিয়ে কথা বলছি, যে আমার আমার নিজস্ব আমার কথোপকথন থেকে শুরু করে ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি, এডিটিং, সব দিক দিয়ে বলছি। এবার এটাই যদি আমি অন্যরকম মানে যাকে বলে হচ্ছে কি একটু লোয়ার ক্লাস যেসব ভিডিও অনেক ইউটিউবার আছে সেরকমভাবে করতাম, তাহলে আরও বেশি পেতাম, আরও হয়তো ভিউ বেশি পেতাম। কিন্তু আমার ওরকম চাই না, আমার চাই কোয়ালিটি অডিয়েন্স, কোয়ালিটি কন্টেন্ট, সোজা কথা। হ্যাঁ, এটাই একদিক থেকে ভালো বলবো, যে কখনো ওই লাইক বা শেয়ার বা সাবস্ক্রাইবে ভিক্ষা করার থেকে কন্টেন্টটা যেন ভালো হয়, এটা আমি বলবো। যে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ওগুলোর থেকে আপনি যদি কন্টেন্টটা ভালো করেন, তাহলে লোকজন এমনিতেই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, মানে এবং তাদের বাকিদের সঙ্গে শেয়ারও করবে। তো সেই ক্ষেত্রে এটা একটা ভালো জিনিস, যে অলওয়েজ ফোকাস রাখুন যে কীভাবে নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করতে পারবেন। এবং আমিও সেটাই চেষ্টা করব অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, যে সেটা যাতে করতে পারি। ওর থেকে আমি ইন্সপায়ার হয়েছি কিছু বিষয়ে, এবং ইন ফিউচার ও হয়তো কোনো বড় বড় ইউটিউবের থেকে ইন্সপায়ার হয়েছে। তো এটা একটা চেন, আমি বলবো যে বড় ইউটিউবার থেকে ছোট ইউটিউবাররা শিখছে,
এবং এটা লার্নিং প্রসেস, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই যে আমরা এর থেকে শিখতে পারবো না, ওর থেকে শিখতে পারবো না, ইগোর কোনো ব্যাপার নেই। সবাই সবার থেকে শিখতে পারে, ইভেন একটা বড় ইউটিউবাররা হয়তো একটা ছোটো ইউটিউব থেকে শিখতে পারে। তো যাই হোক, আহ, তো আমি বলবো আরেকটা জিনিস, যে ভিডিও এডিটিংয়ের জার্নিতে বা ইউটিউবের ক্ষেত্রে যদি তুই শুরুতে ফিরে যেতে চাস, তো কোনো ভুল কি এড়িয়ে চলতে পারিস, মানে ওর সময় কি কোনো ভুল করেছিলিস যেটা এখন চাস যে এড়িয়ে যেতে পারতিস, বা কিছু এরকম ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রথম কথা আমি বলবো বা যে ইউটিউব জার্নি? আমি যবে থেকে আমি স্টার্ট করেছি আমার ট্যুরিং জার্নি, মানে আমি বাইকের কথাই বলছি, মোটো রাইডিং যাকে বলে, রাইডিং যবে থেকে শুরু করেছি তখন তো আমি এইসব ব্যাপারে সিরিয়াস ছিলাম না, আর আমি এই ব্যাপারে অতটা নলেজ ছিল না। কিন্তু সেই যবে থেকে আমি আজকে মোটর ব্লগিং শুরু করেছি, আর তার আগে থেকে যে রাইড শুরু করেছি তার মাঝখানে অনেক ট্যুর হয়ে গেছে, তা সেইগুলো আমি কিছুই ধরে রাখতে পারিনি। সেটা আমার একটা বড় ভুল ছিল। সেটা যদি আমি অ্যাটলিস্ট ফোন বার করেও যদি করতাম টুকটাক, সেটাও অনেক র ফুটেজ যদি থাকতো তাহলেও সেটা হয়তো অনেক কাজে লাগতো। কারণ ব্যাপারটা হচ্ছে ওই সময় আমি অনেক ডে ট্রিপ করতাম, দিনের দিনই যেতাম, দিনের দিনই চলে আসতাম। এই ধরনের ট্রিপ যে বলতে গেলে বাজেট ট্রিপার যারা আছে তাদের জন্য খুব কাজে লাগতো, তো সেটা আমি দেখাতেও পারিনি, আমি করিও নি। সেটা আমার একটা বড় ভুল ছিল। হ্যাঁ, তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে যারা বাজেট ট্রিপ করছেন তাদের মাথায় রাখবে যে সবসময় যাতে ক্যামেরার সাথে থাকে যদি মোটর ব্লগিং করেন। কারণ হয়তো একটা ছোট কোনো জায়গায় গেলেন, ফর এক্সাম্পল আমি যদি বলি, ধরুন দমদম থেকে আপনি গেলেন হচ্ছে কৃষ্ণনগর, এটা একটা ছোট ট্রিপ। তো এর মধ্যে রাস্তায় হয়তো এমন কিছু অভিজ্ঞতা দেখা হলো, বা কোনো ধাবায় গিয়ে কোনো মানুষের সঙ্গে কথাবার্তা হলো, সেসব অভিজ্ঞতা যদি তুলে ধরতে পারেন সেটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। তো এটাই বলবো যে আগামীতে কোনো কি বিশেষ ট্রিপ বা ডেস্টিনেশন প্ল্যান করা রয়েছে, মানে নিয়ার ফিউচার বা ফার ফিউচার? প্রথম কথা আমার এখন তো বলতে গেলে যা মানে আমার বাজেট থাকে ট্যুরের জন্য, সেটা আমি একটু একটু করে বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু এখন আপাতত আমার ডিসেম্বরে দুটো ইচ্ছা আছে। একটা বড় একটা ট্যুরের কথা ভেবেছি, যেটা হতে পারে না হতে পারে। আর একটা সেকেন্ডারি একটা করেছি, বড়টা বলিনি। বড়টা হচ্ছে গিয়ে উত্তরাখণ্ডের চোপতা তুঙ্গনাথ, ওটা আমি পুরো বাইকেই যাব ঠিক করেছি। ওটার সম্বন্ধে একটু ডিটেলস। হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে এখান থেকে 1500 কিলোমিটার, হচ্ছে প্রায় হচ্ছে কি নৈনিতাল অবধি 1500 কিলোমিটার। নৈনিতাল থেকে আরও কিছুটা, ওই ঠিক আমি এক্স্যাক্ট মনে নেই। ওই আসা যাওয়া মোটামুটি 4-4.5 হাজার কিলোমিটারের কাছাকাছি পড়ছে, ঠিক আছে। আর বলতে গেলে ওটা ট্রিপের ডিউরেশন 10 দিনের কাছাকাছি, 9 থেকে 10 দিন। ওখানে হচ্ছে গিয়ে আমার একটা ব্যাপার হচ্ছে গিয়ে চোপতা বলে যে জায়গাটা আছে, ওখান থেকে তুঙ্গনাথ যে বাবা আছে, বাবা তুঙ্গনাথের মন্দির, সেখানে ট্রেকিং করে যেতে হয়। ওটা 2-3 কিলোমিটার ট্রেক, খুব ছোট ট্রেক, একদিনে গিয়ে একদিনে ফেরা যায়। তো আমিও যেহেতু হচ্ছে ট্রেকিং খুব প্রিয়, আমার ট্রেকিং খুব প্রিয়, সেই জন্য সেইটা নিয়ে আমি যাচ্ছি। বেশি বড় ট্রেকিং হলে আমি হয়তো বাইক নিয়ে যেতাম না, যেহেতু ছোট ট্রেক সেই জন্য যাচ্ছি। তবে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি, এখানে আমি যাব, এই ট্রিপটা আমি করব। কিন্তু যদি না হয় তার ব্যাকআপ অপশান হচ্ছে আমি হয়তো ধোত্রে যাব। ধোত্রে থেকে টংলুতে একটা ট্রেকিং হয়, যেটা ওই ওই একই 2 থেকে 3। হ্যাঁ, সান্দাকফু রুটে টংলু বলে একটা জায়গা আছে, ওইখানে আমি করব ট্রেকিংটা। ওটা ধোত্রে থেকেই করা যায়, 3-3.5 কিলোমিটার, আসা যাওয়া পড়ে হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার। আর ওটাও একদিনেই করা যায়। আর এটা হচ্ছে গিয়ে ওই বড় ট্রিপটার অর্ধেক খরচা হবে, ঠিক আছে। এবার ডিপেন্ড করছে খরচা জিনিসটা নিজের ওপর, কে কীরকম জায়গায় থাকছে, কে কীরকম খাচ্ছে, ঠিক আছে, কার ডিউরেশন কত বড় হচ্ছে সেটার উপর। আমি আমার মতন করে বললাম। আচ্ছা, হ্যাঁ, তো আমি আশা করবো যে বড় ট্রিপটাই হোক। তো ছোট ট্রিপটা হলেও সমস্যা নেই, কারণ দুটোই একটা ইউনিক এক্সপিরিয়েন্স দেবে, দুরকম। তো যাই হোক, এবার একটা বিশেষ প্রশ্ন করতে চলেছি, যে তোর কি আন্তর্জাতিক মোটর ব্লগিং করার কোনো ইচ্ছা আছে, মানে ইন ফিউচার? হ্যাঁ, ডেফিনেটলি আমার তো ইউরোপে বাইক চালানোর খুব ইচ্ছা আছে। প্রথম কথা হচ্ছে কি, আমার আন্তর্জাতিক বলতে গেলে এখন আমার প্রথম কথা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নেই, তো ওটা আগে আমাকে নিতে হবে। দেন ওটা যদি আমি পেয়ে যাই, আর দেন আমি আরামসে আমি বাইরের দেশে আমি তো ট্রাভেল করতে পারবো, মানে বাইক চালাতে পারবো। আর ইউরোপে আমার প্রতিটা দেশ আমার ঘুরে দেখার ইচ্ছা, সেটা একবারে হোক কি একবার করে হোক। ইউরোপে যে কটা দেশে, ইস্টার্ন ইউরোপ থেকে ওয়েস্টার্ন ইউরোপ, নর্দার্ন ইউরোপ থেকে সাউদার্ন ইউরোপ, সবই আমি বিশেষ করে বাইকে আমি ঘুরতে যেতে চাই। প্রতিটা কোণা, প্রতিটা জায়গা, প্রতিটা শহর, প্রতিটা গ্রাম। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে তোর ইউরোপ খুবই প্রিয়, এবং আমি জানি যেটা, যে তোর চেকোস্লোভাকিয়ার প্রাগ শহরটা খুব প্রিয়। তো প্রথম ডেস্টিনেশন কি প্রাগ শহরই হতে পারে? প্রথম ডেস্টিনেশন আমার রোমানিয়া হতে চাই, মানে করতে চাই, রোমানিয়া থেকে শুরু করতে চাই। একদম যাকে বলে হচ্ছে কি ইউরোপের সদর দরজা বলতে পারিস।
আচ্ছা। তো তুই হয়তো জানবি সেটা ভালো করে। আহ, এমনিতে ইউরোপের আমি ওইখান থেকে শুরু করার প্রথম কারণ হচ্ছে কি, রোমানিয়া শহর হচ্ছে অ্যাকচুয়াল পুরনো ইউরোপ। একটা মেডিভেল টাচ আছে সেই ইউরোপের মধ্যে, ইস্টার্ন ইউরোপ। আর ওই জায়গাটা ইস্টার্ন ইউরোপে অনেকগুলো যে ছোটোখাটো দেশ রয়েছে, যে কটা দেশ আছে, হ্যাঁ ওই মানে ওগুলো তো বলতে গেলে ড্রাকুলা এই জিনিসগুলো তো হচ্ছে গিয়ে মানে ট্যুর করতে করতে আমি জানতে পারবো আরও কী কী আছে, এতটা আমি জানি না। তবে ইস্টার্ন ইউরোপ থেকে শুরু করার প্রথম কারণ হচ্ছে ফাঁকা ফাঁকা। দ্বিতীয় কথা হচ্ছে ইস্টার্ন ইউরোপে হচ্ছে গিয়ে আমার ওই পুরনো ইউরোপটা আমি দেখতে চাই, বা মেডিভেল ইউরোপের যে টাচটা রয়েছে এখনও, সেখান থেকে দেখে দেন আমি এখন সাউথ ওয়েস্টার্নের দিকে গেলাম, ওয়েস্টের দিকে মানে ফ্রান্স তো জার্মানি সুইজারল্যান্ড এই দিকে গেলাম, কিন্তু আমি মেন ইস্টার্ন থেকে শুরু করতে চাই। আচ্ছা, আশা করি যে এই স্বপ্নটা পূরণ হবে এবং অনেক কিছু এক্সপিরিয়েন্স আমরা জানতে পারবো যেগুলো আমরা হয়তো এখনও জানি না। সাধারণত যারা ট্রাভেল করে বা ট্যুর করে ওখানে, তারা বিশেষ কয়েকটা শহর মানে যেগুলো প্রধান প্রধান শহর মূলত ক্যাপিটাল সেগুলো দেখেই চলে আসে এবং তাদের সেই সব দেশগুলো গ্রামের মধ্যে যে কত জিনিস রয়েছে, কত দেখার জিনিস আছে, কত আহ, সংস্কৃতি রয়েছে সেগুলো আমরা জানতে পারি না। তো সেই জিনিসগুলো দেখার জন্য এই সব মোটর ব্লগিং যেটা ও করতে চলেছে ইন ফিউচার, আশা করি করবে। তো সেই ব্যাপারগুলো আমরা জানতে পারবো অনেক কিছু বিশদে। তো যাই হোক, তো ভবিষ্যতে মোটো ব্লগিং ছাড়া অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েশনের কোনো প্ল্যান আছে? মোটো ব্লগিং, প্রথম কথা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমি মোটো ব্লগিংটাই শুধু আমার মানে যে কি বলবো ইচ্ছা সেটা না, অ্যাকচুয়ালি আমি ট্র্যাভেল ভিডিও বানাতে চাই, ওটা আমার মেইন ফোকাস। মোটো ব্লগিংটা হচ্ছে কি আমার ট্র্যাভেলেরই একটা পার্ট। সেটা আমি এমনি যদি ট্রেনে বাসে যাই সেটাও একটা ভিডিও করব, মোটর ব্লগিং করলে মোটর ব্লগিং করবো, কিন্তু একটাই হচ্ছে আমার ফোকাস ট্রাভেল ভিডিও বানানো। আর ট্রাভেল ভিডিওর মধ্যে আমার ইচ্ছা যেটা আছে হচ্ছে গিয়ে সিনেম্যাটিক ভিডিও বানাবো, স্টোরি লাইনিং থাকবে, স্টোরি টেলিং থাকবে, তার সাথে সুন্দর সুন্দর সিন শট থাকবে। আমি এরমভাবে ভিডিও বানাতে চাই, আর এটা হচ্ছে গিয়ে আমার একটা বড় ইমপ্রুভমেন্টের মধ্যে একটা হতে পারে। আচ্ছা, এটা একটা খুবই ভালো আইডিয়া আমি বলবো, কারণ স্টোরি টেলিংগুলো আমরা যেগুলো দেখি আর কি ইউটিউবে নর্মালি, সেখানে মাঝে মাঝে মনে হয় যে কিছু মিসিং রয়েছে বা কিছু হয়তো মনে হচ্ছে যে অতিরঞ্জিত বা কিছু। তো সেখানে বাস্তবতা এবং কল্পনা দুটোর মিশেল যদি তুই আনতে পারিস তাহলে সেটা একটা খুবই ভালো দিক হবে ইউটিউব জার্নির ক্ষেত্রে। এবং আমরাও অ্যাজ এ ভিউয়ার সেগুলো দেখে অনেক কিছু জানতে পারবো এবং এনজয় করতে পারবো, ফ্যামিলির সঙ্গে বসে ডিসকাশন করতে পারবো। তো যারা মোটর ব্লগিং বা বাজেট ট্রাভেল করতে চায় তাদের জন্য তোর কি পরামর্শ হতে পারে? মোটর ব্লগিং বাজেট, যারা মানে বাজেট মোটর ট্রাভেলিং যদি করতে চাও, বাজেটের মধ্যে যদি ট্রাভেলিং করতে চাও, তার প্রথম একটা মানে আমি বলবো যে সবই বাজেটের মধ্যেই করাই ভালো। যদি বাইক নাও বাজেটের মধ্যেই বাইক নাও, তোমার মেন ফোকাস থাকবে ট্যুর, এটা সবার আগে মাথায় রাখতে হবে। ট্যুর 100 সিসি বাইক নিয়ে হতে পারে, 600 সিসি বাইক নিয়েও হতে পারে, তো ট্যুর হচ্ছে মেন, হচ্ছে তোমার ফোকাস রাখা যায়। তোমার বাজেট যদি 1.5 লাখ টাকা হয়, আমি বলবো 80-90 হাজার টাকা দিয়ে বাইক কেনো, বাকি টাকা যা আছে সব ওই অ্যাক্সেসারিজে লাগিয়ে দাও, কারণ তোমার ওটা কিনতেই হবে, মেনটেনেন্স কস্ট আছে প্রত্যেক মাসে, বা তোমার হচ্ছে বাইক যদি ইএমআইতে নাও সেটার একটা খরচা আছে, ঠিক আছে। বা আমি যদি আমি এটাও বলতে চাই যে পারলে সেকেন্ড হ্যান্ড বাইকও নাও, যে একটু ভালো কন্ডিশন যদি থাকে আরও ভালো কথা, সেটাকে তুমি মেনটেন করতে করতে ঠিক করে নিতে পারবে। কিন্তু এক ঝটকায় যদি তোমার কাছে একটা ক্যাশ টাকা আছে 1.5 লাখ 2 লাখ বা 3 লাখ, ওই পুরো টাকাটাই বাইকের পেছনে দিও না আমার মতে। যদি প্রথম যখন ট্যুর শুরু করছো, একটা বেসিক কোনো বাইক নাও যেটা তোমার মানে ক্ষমতাটাকেও কন্ট্রোল করবে, সোজা কথা মানে যে অ্যাগ্রেশনটা আছে প্রথম প্রথম বাইক চালানো সেটাকেও কন্ট্রোলে রাখবে। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে তোমার ট্রাভেলের যে কস্ট সেটা অনেক কমে যাবে, যেহেতু আজকে 100 সিসি 200 মানে 125 সিসি 150 সিসি মাইলেজ অনেক বেশি, মেনটেন্যান্স কস্টও অনেক কম। এতে কী হবে, তোমার বাজেটটা তোমার একদম লিমিটে থাকবে। আর সেকেন্ড থিং হচ্ছে গিয়ে এটা থেকে তোমার ট্রাভেল ফ্রিকোয়েন্ট হবে। মানে আজকে কী হয়, একজন 650 সিসি বাইক নিল সাপোজ, এবার সে বছরে হয়তো 2টো ট্রিপ করছে, ঠিক আছে, যেহেতু তার বড় বাইক, ভারী বাইক, অ্যাক্সেসারিজ অনেক কিছু লাগানো আছে, ঠিক আছে, তাকে ট্রিপ করতে হলে সেইরকমভাবেই বেরোতে হবে, ঠিক আছে। সে হয়তো বছরে 2টো ট্রিপ করছে, তুমি একটা 125 সিসি নিয়ে বছরে ছোট ট্রিপ বড় ট্রিপ মিলিয়ে 10টা করতে পারবে আরামসে, মানে প্রতি মাসে তুমি বেরোতে পারবে। এটার জন্যই বলতে চাইছি তোমার মেন ফোকাস হয়ে যায় ট্যুর, তো সেটা ভেবে তুমি বাইক নাও, অ্যাক্সেসারিজ কেনো, বা যা ইচ্ছা। হ্যাঁ, এই সূত্রে আমার একটা কথা বলতে চাই যে আমরা হয়তো অনেক সময় নেগলেক্ট করি যে আমাদের কাছাকাছি জায়গাগুলো রয়েছে ওগুলো তো খুবই কাছে, ওগুলো দেখে কী হবে।
তো অনেক সময় বাজেট ট্রাভেলিংয়ের এটা একটা অংশ যে আমরা কাছাকাছি অনেক জায়গা, যেরকম চন্দ্রকেতুগড় বলে একটা জায়গা রয়েছে যেখানে প্রাচীন ইতিহাসে অনেক কিছু জানা যেতে পারে, মানে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে। তো এরকম প্রচুর জায়গা রয়েছে, মানে বীরভূমে যদি চলে যান বা পুরুলিয়া যদি চলে যান, এরকম প্রচুর জায়গা রয়েছে যারা বাজেট ট্রাভেলারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং জায়গা। যে একই দিনে গেলেন এবং সেখানে থাকলেন একদিনের জন্য, থেকে ঘুরে টুরে চলে এলেন, এবং ওখানে থাকার কষ্ট অনেক কম তুলনামূলকভাবে। তো আমি বলবো যে যারা বাজেট ট্রাভেলার তারা নট অনলি যে দার্জিলিং যেতে হবে বা বেনারস যেতে হবে এরকম কোনো মানে নেই, আগে নিজের রাজ্যটা ভালো করে ঘুরে দেখতে পারেন। এবং এটা আপনাদের অবশ্যই ইচ্ছা যে আপনারা বাইরে যাবেন কি না যাবেন, তবে এটা আমার এবং তোরও রেকমেন্ডেশন আশা করি যে নিজের রাজ্যটা ভালো করে ঘুরে দেখুন, যে কী কী রয়েছে, নিজের সংস্কৃতিকে ভালো করে জানুন। এবং তারপরে অবশ্যই ভারতের সংস্কৃতি তো রয়েছেই, ভারতের সংস্কৃতি এতটাই রিচ যে আমরা হয়তো সারা জীবন ধরে পড়লেও জানতে পারবো না। তো মানসিকভাবে নিজেকে কীভাবে মোটিভেট করিস, মানে এই ধরনের ট্যুর এবং ট্রাভেলের জন্য, কারণ এখানে অনেক লং লং জার্নি হয়। প্রথম কথা হচ্ছে কি আমার মানে বড় ট্যুরই বেশি মানে এখন মেইন প্রায়োরিটি হয়ে গেছে। ছোট আমি এখন আর ট্যুর করি না, যেহেতু আমি অনেক করে নিয়েছি। আগে আমার অনেক ছোট ট্যুর মানে শর্ট ট্যুর হয়ে গেছে, ডে ট্রিপ হয়ে গেছে, শর্ট ট্যুর হয়ে গেছে। মোটামুটি রাজ্য আমার মোটামুটি সব জায়গায় যাওয়া ঘোরা। ইনফ্যাক্ট আমি একদিনে বকখালি গিয়ে এসেছি, ইনফ্যাক্ট একদিন আমি দীঘা গিয়েও একদিনে চলে এসেছি। ব্যাপারটা এরকম। তো এরকম আমার ঘোরা আছে, বাইকে হোক কি ট্রেনে হোক করা হয়েছে। এবার আমার মেন হচ্ছে গিয়ে কি 5 দিন 6 দিন বা 10 দিন এরকম ট্রিপগুলোতে আমি আগে থেকে সব প্ল্যানিং করে রাখি, কোন জায়গা থেকে কোন জায়গায় যাব, আবার ওখানে কোন হোটেল নিতে হবে, এগুলো সব আমার আগে থেকে সব প্ল্যানিং করা থাকে। ইনফ্যাক্ট আমি নোটেও লিখে রাখি, ডে 1 এখানে যাব, ডে 2-তে এখানে যাব, ডে 3-তে এখানে যাব। আর ওখানে ব্যাপারটা হচ্ছে প্রবলেমটা কী হয়, বাইক তো আমার কাছে বাইক আছে। ট্রেনে বাসে গেলে কি হয়, আমি যে কোনো হোটেল বুক করতে পারি বিনা দেখে। বাইক যেহেতু আমার থাকে সেজন্য আগে ফোন করতে হয় হোটেলে, বাইক পার্কিং করার জায়গা আছে কিনা সেটাকে কনফার্ম করতে হয়, দেন হোটেল বুক করতে হয়। তো এই জিনিসটা আমাকে প্রতিটা হোটেলে আমাকে যাকে বলে খোঁজ খবর নিয়ে তারপর বুকিং করতে হয়। কোনো জায়গায় খুব হোটেল খুব পছন্দ হয়েছে কিন্তু সেখানে বাইক রাখার জায়গায় নেই, তো আমাকে সেটা ক্যান্সেল করতে হয়। মানে ক্যান্সেল মানে কি, আমি মানে পছন্দ হলো সেই পছন্দটাকে ক্যান্সেল করতে হয়, বুকিং ক্যান্সেল করার কথা বলছি না। এরকম প্রথমে আমাকে এই জিনিসগুলোর উপর দিয়ে যেতে হয়। দেন আমার যাকে বলে হোটেল বুকিংটা হয়ে গেলে আমার 80% কাজ শেষ, কমপ্লিট, আর কোনো টেনশন নেই। বাকি যেটা হচ্ছে গিয়ে আমার ওই যাকে বলে হচ্ছে গিয়ে বাকি তেল খরচা বলিস বা খাওয়া দাওয়া খরচা বা ফুডিং লজ, এগুলোতে আমার মেন যে টাকা পয়সা এগুলোকে আমাকে গোছাতে হয়। মানে আমি মেন প্রায়োরিটি থাকে হোটেল আমার ঠিকঠাক বুকিং হয়ে গেলে আমার বাকি 90% কাজ হয়ে গেল, বাকি 10% হচ্ছে এইসব কাজ। তো ওই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ বাইকিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং অনেকে টাকা বাঁচানোর জন্য অ্যাক্সেসরিজ খুব কম দামে কেনে। তো সেটা কতটা খারাপ এবং কি রেকমেন্ডেশন রয়েছে তোর এই ক্ষেত্রে, সেটা বলো আমাকে। প্রথম কথা হচ্ছে বাইক টু বাইক ভ্যারি করে যে কী অ্যাক্সেসরিজ লাগবে। কিছু কিছু বাইকে অ্যাক্সেসরিজ দিয়েও আসে এখন, যেমন অ্যাডভেঞ্চার সিরিজের বাইকগুলো, হিমালয়ানে বলতে গেলে অনেক কিছু দিয়ে আসছে। ডমিনার কেউ যদি কেনে তার সাথে লাগেজ টপ র্যাকের একটা সেট আসছে, সামনে উইন্ডশিল্ড আসছে, এরকম দিয়ে আসছে। আবার কিছু বাইকে কিছুই আসছে না, যেহেতু সেই বাইকটা সেই পারপাসের জন্য না। আমার বাইকে কিছু ছিলই না, উল্টে আমি আস্তে আস্তে পয়সা জমি জমি স্যাডেল র্যাক বসালাম, টপ র্যাক বসালাম। এটা লাগানোর প্রথম কারণ হচ্ছে লাগেজ ক্যারি করতে আমার সুবিধা হয়, লাগেজ অনেক বেশি পরিমাণে নিতে পারি। দু সাইডে দুটো ব্যাগ থাকবে, পেছনে একটা ব্যাগ থাকবে। দেন হচ্ছে কি মোবাইল হোল্ডার যেটা আছে, মোবাইল হোল্ডার খুব সস্তাও পাওয়া যায়, 300 200 250 টাকাও পাওয়া যায়, আবার 1700 2000 টাকাও পাওয়া যায়। তা আমি বেশি দামি কেনার একটাই কারণ যে তার কোয়ালিটি বেশি ভালো হবে। মানে সবই এমন না যে বেশি দামি জিনিস ভালো হবে এরকম না, বাট আমি দেখে নিয়ে আমি কিনেছি। তাতে কী হয়, আমার যে 300 টাকার মালটা হয়তো 1 বছর 1.5 বছর যাবে, সেটা আমার 3 বছর আরামসে যাবে। সেই জন্যই আমার কেনা। আর অ্যাক্সেসরিজ সবসময় আমি বলবো যতটা পারো অফলাইনে গিয়ে কেনো, কারণ এইসব মোটর মানে যেহেতু তোমার বাইকে সব কিছু ফিট হবে, সে হেলমেট বলো কি যাই হোক সেটা তোমাকে সামনে থেকেই দেখেই কিনতে হবে। অনলাইনে আমি বলবো একটু অ্যাভয়েড করো, অফলাইনেই যাও। যদি স্টোর থাকে কলকাতার দিকে আশেপাশে হও তাহলে আরও ভালো, কিন্তু স্টোরে গিয়েই দেখে কেনা ভালো। যে কোনো জিনিস বাইকে ফিট করতে হবে সেটা সামনে থেকে দেখে বুঝে জানা যাবে। আর ওরাও তোমাকে সাজেস্ট করবে যে এইটা না দিয়ে এটা লাগাও, এটা বেটার হবে। ওয়ারেন্টি বা তোমার আফটার সেলস সার্ভিস এগুলো অফলাইনে অনেক বেটার। ঠিক আছে, কারণ বাইকিং কমিউনিটি এমন একটা কমিউনিটি যে তুমি আজকে মালদায় বসে তুমি কলকাতায় লোকের সাথে বলে কাজ করে নিতে পারো, সেটা কিন্তু তুমি অনলাইনে এটা হট করে পাবে না। এবার এই সূত্রে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রাইডিং ইকুইপমেন্টের ক্ষেত্রে অনেকে দেখি যে হেলমেট 100 টাকা 200 টাকা হেলমেট কিনে পড়ছে।
মানে রাস্তার ধার থেকে, তো সেটা কতটা রেকমেন্ডেড এবং তাতে কি ক্ষতি হতে পারে, এবং রাইডিং জ্যাকেট বা রাইডিং গিয়ার অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো কীরকম দামের কেনা উচিত মোটামুটি? প্রথম কথা হচ্ছে হেলমেট অবশ্যই সবচেয়ে বড় মেন প্রায়োরিটি হওয়া উচিত। হেলমেট যত ভালো হবে তত ভালো। দামটা ফ্যাক্টর না, ভালো কোয়ালিটি হতে হবে। আহ, তার মধ্যে হচ্ছে সার্টিফিকেশন থাকে, যেমন হচ্ছে ডট থাকে, ইসি থাকে। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ইসি, ডট হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, আর ইন্ডিয়ান হচ্ছে কি আইএসআই মার্ক থাকবে। সেল কোয়ালিটি ভালো থাকতে হবে। আর হচ্ছে জ্যাকেট সবসময় লেভেল 2 অ্যাটলিস্ট সার্টিফিকেশন অনুযায়ী নেওয়া ভালো। এরকম জ্যাকেট, তাতে কি হয়, এই এলবো গার্ড, দুদিকে এলবো গার্ড, চেস্ট গার্ড, ব্যাক গার্ড, এগুলো সব চলে আসে। আর যাকে বলে এগুলো নিয়ে অ্যাটলিস্ট এগুলো দেখে নেওয়া ভালো। তাই দামটা নিজস্ব একটা চয়েস। লেভেল 2 এর যে সার্টিফিকেশন যেসব জ্যাকেটগুলো, সেগুলো অনেক রকমের দামের হয়। সে 5,500 থেকে শুরু করে 10,000, 12,000, 15,000, কোনো দামের কোনো ঠিক নেই। আমি দামটা ফ্যাক্টর বলবো না, বলবো হচ্ছে কি যেগুলো দেখে নেওয়া উচিত সেগুলো। নি গার্ড আছে, দেন হচ্ছে গিয়ে রাইডিং শ্যুজ আছে, রাইডিং প্যান্ট আছে, এগুলো সব কিছু কোয়ালিটি দেখে নেওয়া ভালো। আর কি কি ফিচার্স আছে আর কি কি সেফটি মেজার্স আছে সেগুলো দেখে নেওয়া ভালো। যাতে যদি দাম একটু বেশি পড়ে তাহলেও নেওয়া ভালো, কারণ ব্যাপারটা হচ্ছে এগুলো সব ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ফার্স্ট কথা, এগুলো এমন না যে বয়সের সাথে সাথে এটা ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে, এরকম না। একবার ইনভেস্ট করে দাও, আরামসে তোমার 10 বছর চলে যাবে বা 5 বছর তো আরামসে যাবে। তো এটা আমরা জানি যে রাইডিং ইকুইপমেন্ট যদি ভালো কিনতে হয় তাহলে অনেক সময় মানে একটু দামি পড়ে। তো সেই ক্ষেত্রে কি বাজেটের উপর কোনো এফেক্ট পড়তে পারে? ওই যে আমি বললাম, যদি কারোর কোনো বাইক এখন নেই, হয়তো তুমি ঠিক করেছো যে আমি ট্রাভেল করবো, একটা বাইক কিনবো, তো তোমার যদি বাজেট থাকে বাইক কেনা 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা, আমি বলবো 1 লাখ টাকাটা বাইক নাও, আর বাকি যা টাকা আছে সেটা দিয়ে এক্সারসাইজ কেনো। ওটা তোমার একবারই লাগলো, ওই টাকাটা একবারই গেল, আর কোনো সময় মোটামুটি খুব তাড়াতাড়ি আর এক্সারসাইজ কিনতে লাগবে না। বাট তারপরে হচ্ছে তোমার মেনটেন্যান্স কস্ট আছে, ইএমআই থাকলে থাকতে পারে, সেইগুলো তোমার ওই বাকি টাকা দিয়ে তোমার আরামসে হয়ে যাবে। ট্যুরও করতে পারছো, তোমার অ্যাক্সেসরিজও হয়ে গেল, বাইকও তোমার চলে আসলো। তুমি যদি মোটো ব্লগিং স্টার্ট শুরু করো, বা তুমি যদি নাও করো, বা তোমার এখন যদি কেরিয়ার মানে আরও আস্তে আস্তে গ্রো করবে এরকম ব্যাপার, তো তুমি 5 বছর তুমি যে বাইকটা কিনেছো সেটা নিয়ে চালাও, পরে আপগ্রেড করে নিও। বাট আমি বলবো একবারই সব টাকা যাকে বলে একটা বাইক কেনার পেছনে না দেয় ভালো। এতে কী হবে, তোমার ওই বাকি যে অ্যাক্সেসরিজ বা এগুলো কিনতে হবে সেগুলো তোমার হোল্ড হয়ে যাবে। হ্যাঁ, তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি বলবো, যে যারা নতুন বাইক চালাতে শিখছেন বা বাইক নিয়ে ট্রাভেল করতে চান তাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে রাইডিং ইকুইপমেন্ট এবং আহ, মানে মোটর বাইক যেটা রয়েছে সেটার মধ্যে একটা ব্যালেন্স করে যাতে আমরা কিনতে পারি, মানে কোনোটাই বেশি বা কোনোটা কম এরকম যাতে না হয়। তো আমি শেষ প্রশ্ন এটাই করব যে তুই যদি মানে নিজের রাইডিং জার্নিটা শুরু করার সময়টা যদি ফিরে যেতে চাস, ওই সময় কি এমন কিছু ছিল যেটা তুই এখন চেঞ্জ করতে চাস বা এখন ওখানে ফিরে গিয়ে চেঞ্জ করতে চাস? রাইডিং, কী বললি? রাইডিং জার্নি শুরু করার সময় আচ্ছা, না এরকম এখনো পর্যন্ত আমি কিছু বা কিছু রিগ্রেট ফিল করিস যে হ্যাঁ এটা করলে ঠিক হতো? হ্যাঁ, আমি ওটাই ভেবেছিলাম যে আমি যে সময় থেকে শুরু করেছিলাম সেই সময় ইউটিউব জার্নিটার ব্যাপারে অতটা সিরিয়াস ছিলাম না, আমি অতটা আইডিয়াও ছিল না সেই সময়। সত্যি কথা বলতে গেলে খুবই কম লোক মোটো ব্লগিং করতো, বা খুবই কম লোক হচ্ছে গিয়ে এটাকে কেরিয়ার হিসাবে ভেবেছিল। আমি আমি আমাদের কথা বলছি, 2014-13 বা এরকম সময় মুম্বাইকার নিখিল প্রথম এই মোটো ব্লগিং জার্নিটা ইন্ডিয়াতে প্রায়োরিটাইজ করে, ভালোভাবে তুলে ধরে ব্লগিং ব্যাপারটা। এটা থেকে আজকে অনেকেই শিখেছে, আজকে যত মোটো ব্লগিং দেখছিস ওই দৌলতে এসছে, ঠিক আছে। আর মোটো ব্লগিং যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আমি 2019 থেকে বা 20 থেকে বা তারপর থেকে আমি, মানে যখন আমি ইকুইপমেন্ট আসলো তবে থেকে আমি সিরিয়াস হলাম। তার আগে থেকে হয়নি, তার আগে অনেক ছোটোখাটো অনেক ট্রিপ বা বড় ট্রিপ হয়ে গেছে, সেগুলো আমি তুলে ধরতে পারিনি। এটা আমার খুব খারাপ লাগে, যেটা এগুলো থাকলেও যথেষ্ট আমি ভালো ফুটেজ বা একটা লাইব্রেরি বানাতে পারতাম। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা অনেকটাই মিস করেছি তাহলে বলবো যে এরকম রাইডিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সেটা ঠিক, আমিও মিস করেছি। তো এরপরে একটা বোনাস প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ইলেকট্রিক বাইক না পেট্রোল বাইক? অবভিয়াসলি পেট্রোল বাইক, কেননা ইলেকট্রিক বাইক যদি হয় তার ব্যাটারিটা কোথা থেকে আসছে সেটা একটু গুগল করে নিন, সেটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে। তো পলিউশনের দোহাই দিয়ে যদি ভাবেন যে ইলেকট্রিক বাইক খুব ভালো
এনভায়রনমেন্টের জন্য ভালো, কিন্তু তার ব্যাপারে একটু ভালো করে যাবেন যে লিথিয়াম আয়ন সেল বা এইসব ব্যাটারিগুলো কোথা থেকে আসছে। পেট্রোল বাইক আমি সবসময় তার পক্ষে, তার কারণ হচ্ছে গিয়ে পেট্রোল বাইকের একটা মানে ছোটোখাটো জায়গায় আপনি তার সার্ভিস করাতে পারবেন, বাইরে বেরিয়ে অ্যাটলিস্ট ওই টেনশনটা হবে না যে ব্যাটারি ডিগ্রেডেশন হবে, চার্জ কোথায় দেবো, তার চার্জার কীভাবে ক্যারি করব, এসবের টেনশন নেই। পেট্রোল মানে তেল শেষ হয়ে আসলো, পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, উইদিন 30 সেকেন্ড তার মধ্যে আমার পুরো টপ আপ হয়ে যাচ্ছে ফুয়েল। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে আমার আগামী 5 বছর 10 বছর আমার পেট্রোল বাইক নিয়ে কোনো চিন্তাই নেই, যত ভালো আমি ওটাকে সার্ভিস করবো তত ভালো থাকবে। কিন্তু ইলেকট্রিক বাইকের যে ব্যাটারি ডিগ্রেডেশনটা সেটা ডিপেন্ড করছে ব্যাটারি কোয়ালিটি, সেল কোম্পানির কীরকম সার্ভিস, সব কিছুর উপর। ওটা আজকের এই জেনারেশনে আমি এই আজকে দাঁড়িয়ে আমি এটা কিছু মানে বলতে পারছি না, কিন্তু আমি সেফ ফিল করি না ইলেকট্রিক বাইক নিয়ে, যেটা আমি পুরোপুরি আমি পেট্রোল বাইক নিয়ে আমি যতটা বেশি কনফিডেন্ট সেটা আমি ইলেকট্রিক বাইক নিয়ে সেটা নেই। আচ্ছা, তাহলে এটা ভালোভাবেই জানা গেল যে তোর কাছে পেট্রোল বাইক অবশ্যই প্রেফার করে, এবং আমি আশা করব যে যারা ট্যুর করছে বা যারা ট্যুর করতে চায় ইন ফিউচার, বা যারা ভেটারান ট্যুরার, তাদের কাছেও আমি ভাবছি যে হয়তো পেট্রোল বাইকটাই বেশি প্রায়োরিটি পায়, কারণ অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে বা লং ট্যুরের ক্ষেত্রে ইলেকট্রিক বাইক অতটা রিলায়েবল নয় এই মুহূর্তে, এখন অবধি প্র্যাকটিক্যালও নয় এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে আমি আশা করব যে তুই ইন ফিউচার যারা ট্রাভেল করবি, তো সেই ক্ষেত্রে পেট্রোল বাইক নিয়েই ট্রাভেল করবি, এবং আমরা আরও অনেক কিছু গল্প শুনতে পারবো এই বিষয়ে। তো এই বলেই শেষ করতে চাই যে হয়তো আরও অনেক ভিডিও আসছে এই বিষয়ে, এবং আরও যদি সময় পাই আমরা বা এই ভিডিও থেকে ভালো রেসপন্স পাই, তাহলে আমরা এই বিষয়ে এবং অন্যান্য যে কোনো বিষয়ে, ট্যুর ট্রাভেল বা অন্যান্য কোনো বিষয়ে আমরা ভিডিও করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা একটা আমাদের জন্য এবং অবশ্যই আপনাদের জন্য একটা মেমোরি হিসেবে থেকে যাবে যে আমরা এরকম একটা কনভারসেশন করেছিলাম। তো যাই হোক, ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে।